ক্রমে ভয়াবহতা বাড়ছে দেশের বন্যা পরিস্থিতির। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের 12 জেলায় পানিবন্দী অন্তত 30 লক্ষাধিক মানুষ। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বন্যা মোকাবিলায় বিভিন্ন সংস্থার পাশাপাশি কাজ করছে সেনা ও নৌবাহিনী। সবশেষ পরিস্থিতি জানাতে ফেনীর পথে আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। তিনি এই মুহূর্তে আছেন কুমিল্লার 14 গ্রামে। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মাসুদ আলম, ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুল সঞ্চয় ও রাঙামাটি থেকে যুক্ত হবেন জিয়াউর রহমান জুয়েল। তবে শুরুতে আমরা সহকর্মী সাজিদ আরাফাতের কাছ থেকে বিস্তারিত জানব। সাজিদ, আপনি তো ফেনীর পথে আছেন, এই মুহূর্তে কুমিল্লার 14 গ্রামে অবস্থান করছেন। সেখানে বন্যা পরিস্থিতি সবশেষ কি দেখছেন জানাবেন। মুক্তি উজান থেকে নেমে আসা যে পানি এবং অতিরিক্ত বৃষ্টিপাত, এই দুটির সমন্বয়ে কিন্তু বন্যা পরিস্থিতি বেশ খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলে ফেনীতে কিন্তু লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এরই মধ্যে আমরা ফেনীর পথেই ছিলাম। ঢাকা থেকে সকালে ফেনীর পথে যাওয়ার পথে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার 14 গ্রাম এলাকায়। কুমিল্লার 14 গ্রাম এলাকায় যদি আপনাকে এখানকার পরিস্থিতি দেখাতে চাই, আপনি হয়তো আমাদের ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে পানির যে ঢল, সেই ঢলে কিন্তু এখানকার এলাকার একেবারে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পাশে একটি ইটভাটা ছিল, সম্ভবত এটার প্রায় 50% কিন্তু ডুবে গিয়েছে। এখানে নিম্নাঞ্চলে যে ফসলের বিস্তীর্ণ মাঠ ছিল, আমরা ঘরবাড়ি দেখতে পাচ্ছি এই অঞ্চলে, কিছু বাড়িঘর ছিল, সেগুলোও কিন্তু একেবারে তলিয়ে গেছে। অর্থাৎ এখানকার যে মানুষ, তাদের আসলে জীবন যাপন বলি বা যাই বলি না কেন, সেটি একেবারে কঠিন হয়ে পড়েছে। এবং আমরা জানতে পেরেছি এই কুমিল্লা 14 গ্রাম থেকে ফেনী যাওয়ার পথে যে হাইওয়ে রাস্তা রয়েছে, সেখানেও কিন্তু পানি ওঠার পরিস্থিতি কিন্তু হয়েছে আমরা জানতে পেরেছি, এবং যান চলাচল ব্যাহত হচ্ছে। রাস্তার দুপাশেই কিন্তু আমরা দেখেছি বিস্তীর্ণ যে ফসলের মাঠ, সেগুলো ডুবে গিয়েছে। অর্থাৎ একেবারে ক্ষতির যে পরিমাণ, সেটি এখনো হয়তোবা আমরা পরিমাপ করতে পারছি না। তবে বোঝাই যাচ্ছে যে উজান ঢল, ভারতের যে বাঁধ ছেড়ে দেওয়ার পর যে পানির যে প্রবেশ বাংলাদেশে, সেটি কিন্তু বন্যা পরিস্থিতিকে আরো ধীরে ধীরে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। এবং আমরা জানতে পেরেছি ফেনীর যে 3টি প্রায় উপজেলা একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফেনীর পরশুরাম, দাগনভূঞা, ছাগলনাইয়া সহ আরো যে শহরে সব জায়গাগুলোতেই কিন্তু পানি উঠেছে, এবং সেই পানির মধ্যে মানুষ কিন্তু একেবারে দুর্দিনের মধ্যেই আছে, এবং তারা পরিত্রাণ চান এই অবস্থা থেকে। এবং আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর একটি টিম, কয়েকটি টিম সেখানে কাজ করছে, উদ্ধার অভিযান চালাচ্ছে, এবং এর সঙ্গে কিন্তু স্বেচ্ছাসেবক সংগঠন যেগুলো রয়েছে তারাও কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। যদি এখনো ফেনী আমরা পৌঁছাতে পারিনি, হয়তোবা পরবর্তী বুলেটিনে যদি আমরা পৌঁছাতে পারি, হয়তো ফেনীর যে সেখানকার বাস্তব যে চিত্র, সেটি হয়তো তুলে ধরতে পারবো। এই মুহূর্তে কুমিল্লা অঞ্চলের যেই 14 গ্রাম অঞ্চলের যেই পরিস্থিতি, সেটিও কিন্তু খুব সুবিধাজনক অবস্থায় নয়, এবং যত সময় গড়াচ্ছে পানির পরিমাণ তত বাড়ছে। পানির যে স্রোত, পানির যে বেগ, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই পরিস্থিতি যদি আরো কয়েকদিন বহমান থাকে, তাহলে হয়তোবা পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। আরো পরিস্থিতি খারাপ হলে এখানকার মানুষের যে দুর্ভোগ, দুর্দশা, সেটি হয়তো আরো বাড়তে থাকবে। এবং ফসলের ক্ষতি, মানুষের জীবনযাপনের ক্ষতি, গবাদি পশুর ক্ষতি সহ ব্যবসা বাণিজ্য, ফসল, বাড়িঘর সবকিছুই কিন্তু আসলে ক্ষতির মুখে পড়েছে। আমরা এই বিষয়টি এখানে দেখছি, এবং এখনো কিন্তু বৃষ্টি পড়ছে। সকাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই অতিরিক্ত বৃষ্টির ফলেও কিন্তু এই বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করার দিকেই যাচ্ছে। কুমিল্লার 14 গ্রাম এলাকার পরিস্থিতি আমি এই মুহূর্তে, এই ছিল আমার কাছে। আমাদের আরেক সহকর্মী কুমিল্লাতেই আছেন, তিনি পাশের উপজেলাতেই রয়েছেন, মাসুদ আলম। আমরা সহকর্মী মাসুদ আলমের কাছে জানতে চাই তিনি যেখানে আছেন সেখানকার বন্যা পরিস্থিতির খবর। মাসুদ। সাজিদ, আপনি জানাচ্ছিলেন আসলে খুব নিদারুণ কষ্টে আছেন এখানকার যারা মানুষ রয়েছেন। আমি যেখানে রয়েছি এটি 14 গ্রাম এবং নাঙ্গলকোট মাঝামাঝি জায়গায়। আর নাঙ্গলকোট এবং 14 গ্রাম সহ মনোহরগঞ্জ উপজেলার প্রায় 10 লক্ষাধিক মানুষ কিন্তু একেবারে পানিবন্দী অবস্থায় রয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কুমিল্লা 14 গ্রামের যে পৌরসভার পথ থেকে কিন্তু বেশ কিছু জায়গায় যান চলাচল বন্ধ রয়েছে বন্যা
কবলে পড়ে। আমি যদি জানাই, এই শুধু মানুষ নয়, এখানকার যারা বাসিন্দারা গবাদি পশু থেকে শুরু করে হাঁস মুরগি পালন করেছেন, তাদের যে মৃত্যুর বিষয়টাও কিন্তু তারা সচক্ষে দেখেছেন। তারা অজরে কান্না করছে না, তারা বলছেন যে তারা এক কাপড়ে কিন্তু পানিবন্দী এলাকা থেকে তারা একটু আশ্রয়ের জন্য উঁচু এলাকায় এসেছেন। তবে তাদের যে পালিত পশু পাখি এবং সে গবাদি পশু হাঁস মুরগি, সেগুলো কিন্তু তারা আনতে পারেননি। তাদের গোলা ভরা ধান ছিল এবং ফসলের মাঠে ধান ছিল, সেগুলো নিয়ে রেখে কিন্তু তারা চলে আসতে হয়েছে বাধ্য হয়ে, একমাত্র প্রাণে বাঁচার জন্য। আমরা যেখানে রয়েছি এখানে চারপাশে পানি থই থই করে। যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের স্বেচ্ছাসেবক দল কিংবা আপনার প্রশাসনের পক্ষ থেকেও তাদের বিষয়ে কোনো ধরনের আসলে তাদের আশ্রয় একটু সহযোগিতায় এগিয়ে আসেনি। তারা বলছেন যে তারা খাবার এবং সুপেয় পানির সংকটে রয়েছেন। এখানকার যারা নারী রয়েছেন, পুরুষ রয়েছেন, তারা চেষ্টা করছেন তারা একটু সবাইকে নিয়ে, পরিবারের পরিজনকে নিয়ে একটু আশ্রয়ে অবস্থান করার জন্য। এই কুমিল্লার শুধু নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম এবং মনোহরগঞ্জ নয়, আশপাশে যে উপজেলাগুলো রয়েছে যেমন বরুড়া, মুরাদনগর, দেবিদ্বার থেকে শুরু করে আরও বেশ কিছু এলাকাও কিন্তু প্লাবিত হচ্ছে নতুন নতুন করে। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু ভারী বর্ষণ শুরু হয়েছে, এখনও কিন্তু লাগাতার বৃষ্টি ঝরছে। সে সঙ্গে পাহাড়ি ঢলও কিন্তু ক্রমে নামছে এবং স্রোতের গতি আমরা দেখেছি বিভিন্ন কালভার্ট এবং ব্রিজের নিচ দিয়ে যে হারে পানি গড়িয়ে পড়ছে, এতে করে বোঝা যাচ্ছে যে পানির পরিমাণটা সামনে আরও বাড়বে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বৃষ্টি লাগাতার থাকবে, তবে ভারী বর্ষণে কিন্তু আরও আভাস রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কালকে কথা বলেছি, আজকেও কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লার প্রায় কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বিশেষ করে যে আউশ ধান ঘরে তোলার একটা সময় যাচ্ছে, সে সঙ্গে আমন ধান রোপণের একটা শুরু হয়েছে। যে আমন ধানগুলো তারা রোপণ করেছেন সেগুলোতে একটা পলি জমে নষ্ট হওয়ার একটা আশঙ্কা রয়েছে। একই সঙ্গে যে সবজির ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়ে এবং সে সঙ্গে মাছের ঘেরগুলো রয়েছে, মাছগুলো বেশি গিয়েছে বিভিন্ন জলাশয় এবং খালবিলে। এতে করে যারা চাষি এবং কৃষক রয়েছেন তারা কিন্তু খুব একটা বড় আকারের ক্ষতির সম্মুখীন হবেন। তো আমি এখান থেকে জানাবো, সবশেষ আমাদের সহকর্মী রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায়, আজরুল সঞ্চয়, সেখানে বন্যা এবং পানিবন্দী মানুষের খোঁজখবর জানাবেন সঞ্চয়। এখানে গতকাল সকাল থেকে এই সড়কের যেই জাজের খালের উপর যে বেইলি সেতুটি ছিল সেই সেতুটি ভেঙে কিন্তু এখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে আমরা গতকাল পর্যন্ত কিন্তু এই বন্যার পানিতে মোট 34টি গ্রাম প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছিলাম। তবে সেটি কিন্তু রাতে পানি বৃদ্ধি হওয়ার ফলে আরো নতুন করে প্রায় 5টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। এখন পর্যন্ত প্রায় 1000-এরও বেশি পরিবার কিন্তু পানিবন্দী আছে এবং আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন এর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে আসলে তারা গতকালকে তারা আসলে শুধুমাত্র কারা কারা আসলে কোন কোন এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা নির্ধারণ করার চেষ্টা করেছেন। তবে আজকে থেকে কিন্তু তারা আসলে যেসব গ্রামগুলো আসলে প্লাবিত হয়েছে, যারা আসলে পানিবন্দী সেসব পরিবারগুলোর মাঝে আসলে শুকনো খাবার বিতরণের কার্যক্রমটি কিন্তু তারা শুরু করবেন। একটু জানিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়ার এই আখাউড়াতে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আসলে গতকালকে এই বন্যার কারণে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম কিন্তু বন্ধ ছিল। তবে আজকে সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রমটি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা কথা বলেছিলাম বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে, তারা যেটি বলছেন আসলে যেহেতু এই জাজিরা খালের উপরে যে সেতুটি ছিল এই সেতুটি দিয়ে যেহেতু এখন যান চলাচল বন্ধ এবং এই সড়কটি যেহেতু একমাত্র সড়ক বন্দরে প্রবেশের ক্ষেত্রে, তার ফলে আসলে এখন কিন্তু পণ্যবাহী ট্রাকগুলো এই বন্দরে প্রবেশ করতে পারবেন, যার ফলে আসলে এখন আমদানি রপ্তানি কার্যক্রমটি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আরেকটি তথ্য যদি আসলে বলি, আসলে এই যে এখন আসলে অনেকেই কিন্তু আসলে এই যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে প্রায় 56টি, কোন আশ্রয় কেন্দ্রে কিন্তু সবাই কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন না এবং অনেকেই কিন্তু আসলে তারা কিন্তু নিজ বাড়িতে কিন্তু অবস্থান করছেন। তো আমি এখন যাব রাঙামাটিতে, সেখানকার খবর জানতে আমাদের সহকর্মী জিয়াউর রহমান জুয়েল আছেন সেখানে, তিনি আমাদেরকে জানাবেন সেখানকার পরিস্থিতি। সঞ্জয়, আপনি জানেন যে পার্বত্য এলাকায় বন্যার ঘটনা কিন্তু ঘটে না, সেখানে যেটি ঘটে সেটি হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা আসলে তৈরি হয়েছে, আমি যে একটু বলে রাখি যে গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে, কখনো ভারী কখনো হালকা। এই বৃষ্টিপাত একই সঙ্গে
উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই ঢলে আসলে এখানকার পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এই কারণে এই জলাবদ্ধতায় পড়েছে আমার রাঙ্গামাটির যে বাঘাইছড়ির যে নিম্নাঞ্চল আছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি একটু বলতে চাই। সেখানে এখন পর্যন্ত প্রায় 10,000 মানুষ পানিবন্দী রয়েছেন এবং 30টি গ্রাম প্লাবিত হয়েছে। একটুখানি বলি যে সেখানে 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 24টি আশ্রয় কেন্দ্রে এরই মধ্যেই 485টি পরিবার সেখানে আশ্রয় নিয়েছেন। সেখানকার আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এখন পর্যন্ত এই যে জলাবদ্ধতার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সংখ্যা 3050 পরিবারের 12,200 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয় প্রশাসন এখন পানি সরে না যাওয়া পর্যন্ত আসলে সেখানে ফসল বা অন্যান্য যে ক্ষতি সেটি আসলে তারা নিরূপণ করতে পারবেন না। সেই পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হতে পারে। একটুখানি বলে রাখি যে রাঙ্গামাটির যে কাপ্তাই হ্রদ, এই হ্রদে যে পানি, সেই পানির এখন উচ্চতা বেড়ে যাচ্ছে। এই কারণে সেখান থেকে পানি নামতে কিছুটা সময় লাগতে পারে, যে কারণে মানুষের দুর্ভোগ আরো হয়তো কিছুটা প্রলম্বিত হতে পারে। পানি নেমে গেলে এই সমস্যা থেকে তারা পরিত্রাণ পাবেন। রাঙ্গামাটি থেকে এই ছিল সবশেষ। মুক্তি। ভয়াবহ বন্যা পরিস্থিতির খবর জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন এখন বাণিজ্য। কয়েকদিনের বৃষ্টিতে বন্দর নগরী চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত। এ বিষয়ে আরো জানাতে নগরীর চকবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র আগামী 24 ঘন্টায় চট্টগ্রামে পাহাড় ধসের একটি শঙ্কার কথা জানিয়েছে। তো এই বিষয়ে কোনো পদক্ষেপ রয়েছে কিনা? একই সঙ্গে বৃষ্টি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ইতিমধ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই বিষয়ে একটু সবশেষ জানতে চাই। মুক্তি, বৃষ্টি, জলাবদ্ধতা, চট্টগ্রাম যেন একই সূত্রে গাঁথা। 1 ঘন্টার বৃষ্টিতেই কিন্তু চট্টগ্রাম নগরীর অধিকাংশ নিচু এলাকা ডুবে যায়। আর গত কয়েকদিনের যে টানা বৃষ্টি হচ্ছে, একই সাথে পাহাড়ি ঢল, জোয়ারের পানি এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে পানি ঢুকে যাওয়ায় শুধু চট্টগ্রাম নয়, বৃহত্তর চট্টগ্রাম এখন বলা যায় বিপর্যস্ত। তবে আমি চট্টগ্রাম শহরের কথাটি প্রথমেই বলে রাখতে চাই। গত কয়েকদিনের যে টানা বৃষ্টি হচ্ছে, সেই টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের চকবাজার, বহদ্দারহাট, বৃহত্তর বাকলিয়া, একই সাথে আগ্রাবাদ সহ যে সকল নিচু এলাকাগুলো আছে, সবগুলো নিচু এলাকা এখন অনেকটাই তলিয়ে গেছে বলা যায়। সেই জায়গাতে আমরা যতগুলো দোকানপাট দেখতে পাচ্ছি সেখানে পানি ঢুকে পড়েছে, দোকানপাটের মালামাল নষ্ট হচ্ছে, সেই দৃশ্যগুলো দেখছি। মার্কেটের পানি ঢুকে মালামাল নষ্ট হচ্ছে, সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। বলা যায় যে এক অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে চট্টগ্রামের নিচু এলাকার মানুষগুলো। এমন অবস্থায় আসলে চট্টগ্রামের যে জলাবদ্ধতা নিরসনের জন্য গত 5-6 বছর ধরে বড় বড় মেগা প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল, সেই প্রকল্পের কাজও কিন্তু চলমান। আমরা দেখেছি যে প্রায় 14,000 কোটি টাকার বড় প্রকল্প কিন্তু সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড নিয়েছে। সেই প্রকল্পের কিন্তু সুফল এখনো নগরবাসী পাচ্ছেন, যদিও 5-6 বছর পার হয়েছে। এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি মানুষকে বেশ অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি হাঁটু থেকে কোমর সমান পানি, আবার কোথাও কোথাও বুক সমান পানি কিন্তু চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকাতে। সেই অবস্থাতে তারা যারা জরুরি কাজ, একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হতে হচ্ছে, তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। যান চলাচল বন্ধ বলাই যায়। কিছু রিক্সা চলছে, সেখানে কিন্তু 2 থেকে 3 গুণ ভাড়া দিয়ে মানুষকে গন্তব্যে যেতে হচ্ছে। আপনার মাধ্যমে আরও একটি বিষয় বলে রাখি যে বৃহত্তর চট্টগ্রামের মধ্যে আমরা জানতে পেরেছি চট্টগ্রামের হালদা নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে ফটিকছড়ির পাঁচপুকুরিয়া এবং নারায়ণহাট এই দুটি এলাকা বন্যায় প্লাবিত হতে পারে এমনটি জানানো হয়েছে। একই সাথে ফেনী নদীর পানিও কিন্তু 2 সেন্টিমিটার উপরে বিপদসীমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে রামগড় যে স্থলবন্দর এলাকা রয়েছে সেখানেও কিন্তু বন্যায় প্লাবিত হচ্ছে এলাকা, এমনটি বলা হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে এই টানা বৃষ্টি, জলাবদ্ধতা সৃষ্টি, সেই সাথে মানুষের দুর্ভোগ, এই অবস্থা দিয়েই কিন্তু গত কয়েকদিন ধরে চট্টগ্রামের মানুষগুলো তাদের দৈনন্দিন যে কাজ সেগুলো সারছেন এবং তাদেরকে অনেকটা ভোগান্তির মধ্যেই পড়তে হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাঁচা বাজার থেকে শুরু করে যে সকল নিত্যপণ্যের বাজার রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ডুবে গেছে, যার কারণে। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ।
ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ভাসছে দেশের 12 জেলা। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ডুবে সীমাহীন দুর্ভোগে ফেনী, নোয়াখালী, কুমিল্লার বানভাসী মানুষ। পানিবন্দী 34 লাখের বেশি মানুষ। দুর্গতদের সহায়তায় নেমেছে সেনা ও নৌবাহিনী। এদিকে চট্টগ্রামে ভারী বৃষ্টিতে ডুবেছে নগরী। পাহাড়ি এলাকায় ভূমি ধসের শঙ্কা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ। এখন জনপদে থাকছে দেশের পূর্ব উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যার সবশেষ। ক্রমেই ভয়াবহতা বাড়ছে দেশের বন্যা পরিস্থিতির। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের 12 জেলায় পানিবন্দী অন্তত 34 লাখ মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বন্যা মোকাবেলায় বিভিন্ন সংস্থার পাশাপাশি কাজ করছে সেনা ও নৌবাহিনী। সবশেষ পরিস্থিতি জানাতে ফেনী থেকে সহকর্মী সাজিদ আরাফাত, কুমিল্লা থেকে মাসুদ আলম এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। শুরুতেই চলে যেতে চাই সাজিদ আরাফাতের কাছে। সাজিদ আরাফাত, বন্যার ভয়াবহ পরিস্থিতি কেমন দেখছেন এবং এই মুহূর্তে কতজন মানুষ পানিবন্দী অবস্থায় আছেন জানাবেন? রওশন, আপনি যে বিষয়টি বলছিলেন শুরুতে, যে বেশ কয়েকটি জেলা প্লাবিত হচ্ছে এবং প্রায় 34 লাখ মানুষ এর মধ্যে পানিবন্দী হচ্ছে, তার মধ্যে বেশিরভাগই কিন্তু ফেনীর। অর্থাৎ ফেনীতে কিন্তু প্রায় 10 থেকে 15 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ফেনী শহর থেকে শুরু করে ফেনীর যে উপজেলাগুলো রয়েছে, যে প্রত্যন্ত গ্রামগুলো রয়েছে, সবগুলোই কিন্তু পানির উপরে ভাসছে এই মুহূর্তে। আমরা ফেনী শহরে ঢোকার মুখেই রয়েছি। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চল আমরা দেখছি, এদিকের এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং উজান থেকে নেমে আসে যে ঢল, অর্থাৎ ভারতের ত্রিপুরা রাজ্যের যে ডুম্বুর যে গেটটি রয়েছে, অর্থাৎ সেটির 2টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে বলা হচ্ছে, এবং তার যে পানির বহমান, যে পানি ঢুকছে সেখান থেকে হু হু করে, সেই পানির সঙ্গে অতিরিক্ত বৃষ্টি রয়েছে। সেই বৃষ্টির ফলে কিন্তু বন্যা পরিস্থিতি একেবারে নাজুক অবস্থা এই মুহূর্তে। ফেনী অঞ্চলে কিন্তু লাখ লাখ মানুষ পানিবন্দী। তাদের বাড়িঘর ডুবে গেছে পানিতে। ফুল ফসলাদি, শস্য যা রয়েছে সবই কিন্তু এখন পানির নিচে আমরা দেখতে পাচ্ছি। এখনও বৃষ্টি হচ্ছে কুমিল্লা, ফেনী অঞ্চলে। আমরা গত 24 ঘন্টায় জানতে পেরেছি 160 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ এই বৃষ্টির পরিমাণ বন্যা পরিস্থিতি কিন্তু আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি ফেনী ঢাকা মহাসড়ক যেটি রয়েছে, সেখানেও বিভিন্ন অঞ্চলে পানি উঠেছে, যার ফলে কিন্তু মহাসড়ক বন্ধ রয়েছে। এই মহাসড়কে যানজট দেখা দিয়েছে এবং আমরা বিভিন্ন আশেপাশের গ্রামগুলো দেখতে পাচ্ছি বাড়িঘর এখানে ডুবে গেছে। মানুষ কিন্তু একেবারে অবর্ণনীয় কষ্টে রয়েছে। তারা এখান থেকে উদ্ধার চাচ্ছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন, আমরা দেখেছি উপজেলা পরিষদ কিংবা জেলা পরিষদ, সেনাবাহিনী, আর্মির রেস্কিউ টিম, সবাই কিন্তু কাজ করছে এই যে যারা বন্যা কবলিত মানুষ তাদেরকে উদ্ধারের জন্য। আমরা দেখেছি যে একেবারে বয়োবৃদ্ধ, শিশু সবাই কিন্তু এই পানিতে আটকা পড়েছে। তারা তাদের যে ঘরবাড়ি ডুবে যাওয়া, সেখান থেকে তারা অন্যত্র আশ্রয় কেন্দ্রে যাওয়ার যে প্রস্তুতি বা সেখানে চলে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা দেখছি। এবং এই যে দেখছেন আমাদের ক্যামেরায় হয়তো বিস্তীর্ণ এলাকা কিন্তু ডুবে গেছে। এই এলাকাগুলো কিন্তু এখানে কিন্তু জনপদ, এখানে অনেকগুলো বাড়ি ছিল, ফসলের মাঠ ছিল, গাছগাছালি ছিল, গবাদি পশু ছিল, সব কিছুই কিন্তু এখন পানির উপরে ভাসছে, পানির মধ্যে ডুবে গেছে আর কি। তো এই ফেনী অঞ্চলের আমরা দেখেছি দাগনভূঞা থেকে শুরু করে পরশুরাম, ফেনী শহর কিংবা অন্যান্য যে কয়েকটি উপজেলা রয়েছে বা গ্রাম রয়েছে, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু পানিবন্দী এই মুহূর্তে। তারা একেবারে দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে। তাদেরকে একেবারে শুকনো খাবার থেকে শুরু করে অন্যান্য যে প্রক্রিয়াগুলো রয়েছে, সহযোগিতার ত্রাণ কার্যক্রম, সেগুলো কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি কিছু কিছু জায়গায়। তবে সবাই এখন পর্যন্ত কিন্তু সেই সুবিধার আওতায় আসেনি, অর্থাৎ লাখ লাখ মানুষ কিন্তু এখনও তারা পানিবন্দী। এই যে উজান থেকে নেমে আসা পানি, অর্থাৎ এবার সহ কিন্তু টানা 3 বার বন্যার কবলে পড়ল। এর আগে জুলাইয়ের শেষ এবং আগস্টের শুরুর দিকে কিন্তু দু দফা বন্যা কিন্তু এই ফেনীর উপর দিয়ে হয়ে গেছে। এ পর্যায়ে 3য় দফায় এই বন্যার কবলে পড়েছে এই এলাকার মানুষ এবং তারা কিন্তু অবর্ণনীয় দুঃখ কষ্টে এবং অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছে এবং তারা এখান থেকে পরিত্রাণ চান। বলছেন যে ত্রাণ কার্যক্রম হোক কিংবা তাদেরকে আশ্রয়ন কেন্দ্রে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াগুলো, সেগুলো যাতে ত্বরান্বিত করা হয়, এমন পরিস্থিতির মধ্যে কিন্তু তারা এটি দাবি করছেন। তো ফেনীর যে অংশে আমি এখন রয়েছি, সেখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আমরা একটু পাশের জেলা কুমিল্লার 14 গ্রামে আমাদের সহকর্মী মাসুদ আলম রয়েছেন। মাসুদ, আপনার কাছে জানতে চাই সেই এলাকার কি অবস্থা এখন?
সাজিদ, আমি যেখানে রয়েছি এটি একটি উঁচু এলাকা, 14 গ্রামের হাইওয়ের পাশে। এখানকার মানুষ কিন্তু গত 20 বছর বা এর চেয়ে বেশি সময় ধরে তারা বসবাস করছেন, কিন্তু এই ধরনের বন্যার কবলে তারা এর আগে কখনো পড়েনি। এই অঞ্চল ছাড়াও যে 14 গ্রামের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এই 14 গ্রাম ছাড়াও রয়েছে নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ। এই 3 উপজেলার প্রায় 4 শতাধিক গ্রামের প্রায় লক্ষাধিকের বেশি, কিন্তু আমি সকাল থেকে বলে আসছি প্রায় 10 লক্ষাধিক, কিন্তু এর পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে, যার কারণ হিসাবে আমরা দেখছি যে ভারী বর্ষণ হচ্ছে মাঝে মাঝে, সে সঙ্গে টানা বৃষ্টি হচ্ছে, একই সঙ্গে পাহাড়ি ডল প্রবেশের কিন্তু প্রবেশ অব্যাহত রয়েছে। এতে করে কিন্তু নতুন নতুন অঞ্চল এবং গ্রাম পাড়া মহল্লা কিন্তু প্লাবিত হচ্ছে। এতে 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 করে হচ্ছে কিন্তু যে এখানকার মানুষ কিন্তু খুব ভোগান্তির মধ্যে রয়েছেন। তারা বলছেন যে তাদের গবাদি পশু, হাঁস মুরগি এবং যে আপনার যে মাছের ঘের, ফসলি জমি সব হারিয়েছেন। তারা তাদের ঘরের ঘোলার ধান এবং গবাদি পশু, যেদের তাদের প্রিয় জিনিস, সব কিছু ত্যাগ করে তারা কিন্তু প্রাণে বাঁচার জন্য কিন্তু তারা একটা উঁচু জায়গা। দেশে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে পানি ভবানী, সেখানে চলে যাচ্ছি সরাসরি। পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায়ও এই নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি, সে বিগত 24 ঘন্টায় তার কিছুটা অবনতি ঘটেছে এবং বর্তমানে এই নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি একটা প্রবল মাত্রা ধারণ করেছে। তবে আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টাতে ভারী বৃষ্টিপাতের প্রবণতাটা এই অঞ্চলে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে যে বর্তমানে যে একদম সাম্প্রতিক তথ্য অনুযায়ী পানি বৃদ্ধির যে প্রবণতা সেটা কিছুটা পূর্বের তুলনায় ধীর এবং এর ফলে এটা ইঙ্গিত দিচ্ছে যে পানি কিছুটা স্থিরাবস্থায় চলে আসতে পারে আজকের মধ্যে এবং পরবর্তীতে এই পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সামগ্রিকভাবে আপাতত বলা যেতে পারে যে বর্তমানে যে নদ নদীর পানি কিছুটা ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধির প্রবণতা আগামী 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তীতে এটি কিছুটা স্থিরাবস্থায় চলে এসে এর পরবর্তীতে পানি হ্রাস পেতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে। আগামী 24 ঘন্টায় নদ নদীর পানি বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তাই আশা করা যাচ্ছে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে পরবর্তীতে ক্রমান্বয়ে একটা উন্নতির চিত্র লক্ষ্য করা যেতে পারে এবং যেহেতু আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেহেতু আমাদের বৃষ্টিপাত প্রবণতা স্বাভাবিক হয়ে আসলে এই নদ নদীর পানি দ্রুত নেমে যাবে এবং বন্যা পরিস্থিতি পরবর্তীতে 48 থেকে 72 ঘন্টায় তুলনামূলক দ্রুতগতিতে স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আমাদের বন্যা পূর্ব সতর্কীকরণ কেন্দ্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে জাতীয় পর্যায়ে বন্যার দুর্যোগ ব্যবস্থার পূর্বাভাস প্রচারের কাজে নিয়োজিত। এই দপ্তর থেকে মূলত হচ্ছে 5 দিনের থেকে 10 দিনের মৌসুমী বন্যা পূর্বাভাস করা হচ্ছে। তো বর্তমানে যেহেতু আমরা যে পরিস্থিতি লক্ষ্য করছি, এটা মূলত আকস্মিক বন্যা পরিস্থিতি। এখানে মূলত হচ্ছে 1 থেকে 3 দিন পর্যন্ত পূর্বাভাস লিড টাইম সবচেয়ে ভালো কাজ করে। তো বর্তমানে এই পূর্বাভাস কার্যক্রমের মাধ্যমে মাঠ পর্যায়ে সকল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সকল দপ্তর সহ দুর্যোগ ব্যবস্থাপনার সাথে জড়িত সকল সংস্থাসমূহকে এই আগাম বার্তা প্রদান করা হচ্ছে এবং এর উপর ভিত্তি করে বন্যা দুর্যোগ মোকাবেলার আগাম সকল যথাযথ ব্যবস্থা গ্রহণে মাঠ পর্যায়ে দপ্তর সক্রিয় আছে এবং সেই অনুযায়ী আমাদের যে জরুরি আপৎকালীন কাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পূর্ণ নেওয়া হয়েছে। যেমন 12 ঘন্টা পর্যন্ত পানি বৃদ্ধির সম্ভাবনা থাকায় এই সময়টাতে আমাদের যে যত আপৎকালীন পরিস্থিতি নেওয়ার কথা ছিল এই সময়ব্যাপী নেওয়ার পরিস্থিতি নেওয়ার। জি, আমাদের মূলত হচ্ছে আমরা জানি যে বাংলাদেশের উজানে নদ নদী থেকে প্রচুর পানি প্রচুর নদ নদী আমাদের দেশে প্রবেশ করে এবং আমাদের দেশের প্রায় 93% এলাকাই দেশের উজানে অবস্থিত। তো এর ফলে মূলত হচ্ছে আমাদের যে ভারতের সাথে আমাদের যে যৌথ নদী কমিশনের মাধ্যমে আমাদের বর্ষাকালীন মৌসুমে পানি তথ্য বিনিময় কার্যক্রম চালু রয়েছে এবং এর ফলে আমরা উজানের বেশ কিছু পয়েন্টের পানির তথ্য আমরা পাচ্ছি। যেমন গোমতী নদীর আমাদের অমরপুর পয়েন্টে আমরা উজানের তথ্য পাচ্ছি, যেটা আমাদের পূর্বাভাস কার্যক্রমে করছে এবং মূলত যৌথ নদী কমিশনের সাথে আমাদের ভারতীয় যে জল কমিশন রয়েছে তাদের মাধ্যমে আমাদের কার্যক্রম সদাই বেগবান রয়েছে।
বন্যা পরিস্থিতি আগামী 2-1 দিনের মধ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে যাচ্ছে পারে, আজকের পর থেকে ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে যেতে পারে এবং এর ফলে আশা করা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টায় বন্যা পরিস্থিতির সামগ্রিক একটা উন্নতির চিত্র আমরা লক্ষ্য করব। তারা 3 দশক বা 88 সালের পরে এই ধরনের কোনো পানি দেখেনি। আপনাদের যে জরিপ আছে সেটাতে কি বলে যে পরিমাণ পানি হয়েছে বা যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে বিশেষ করে কুমিল্লা অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে এবং ফেনী অঞ্চলে? জি, আমাদের যে বর্তমানে যে সর্বশেষ তথ্য আছে তাতে দেখা গেছে যে খোয়াই নদী হবিগঞ্জ পয়েন্টে ইতিহাসে সর্বোচ্চ রেকর্ডকৃত পানি সমতল অতিক্রম করেছে এবং তবে আমাদের দেশের অন্য পয়েন্টে এখনও রেকর্ডকৃত পানি সমতল অতিক্রম না করলেও বেশ কিছু পয়েন্টে রেকর্ডকৃত পানি সমতলের কাছাকাছি পৌঁছে গেছে, যেমন কুমিল্লা। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ব্রিফিংয়ে ছিলাম এতক্ষণ। আমরা এবার চলে যেতে চাই ঢাকার বাইরের বন্যা পরিস্থিতি জানাতে। ব্রাহ্মণবাড়িয়ায় থেকে বন্যার পরিস্থিতি দিনকে দিন খুব খারাপ হচ্ছে, সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। জানতে চাই আজিজুল, যারা বন্যায় আটকে পড়েছে সেই দুর্গতদের উদ্ধারে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? রোশন, গতকাল থেকে কিন্তু আখাউড়ার প্রায় 35টি এলাকা প্লাবিত হয়েছে এই ভারত থেকে নেমে আসা উজানের ঢল এবং যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানিতে, এবং গতকাল রাত থেকে কিন্তু পানির পরিমাণটা আরো বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আসলে এখন নতুন করে আরো প্রায় 5টির মতো গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। সব মিলে এখন পর্যন্ত প্রায় 40টি গ্রাম প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি এবং এর মধ্যে প্রায় 1000-এরও বেশি পরিবার কিন্তু এখন পানিবন্দী অবস্থায় আছে। সবগুলো পরিবারই কিন্তু মানবতর দিন যাপন করছে। আমরা কথা বলেছিলাম, আসলে আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে তাদের উদ্ধার তৎপরতা নিয়ে, আমরা কথা বলেছিলাম আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে তারা কিন্তু গতকাল থেকেই তারা আসলে কোন কোন এলাকাগুলো প্লাবিত হচ্ছে সে প্লাবিত এলাকাগুলো তারা ঘুরে দেখছেন এবং তারা প্রত্যেকে কিন্তু তারা যেই 56টি যে আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত করেছেন সেই আশ্রয় কেন্দ্রগুলোতে চলে আসার জন্য কিন্তু তারা অনুরোধ করেছেন। তবে অনেক পরিবার কিন্তু আসলে তাদের যেহেতু বাড়ি ঘরে যেহেতু তাদের মূল্যবান জিনিসপত্র আছে এবং অনেকের কিন্তু গরু ছাগল মহিষ কিন্তু রয়েছে তাদের গোয়ালে, এসব ফেলে কিন্তু আসলে অনেকেই এই মায়ায় কিন্তু আসলে তারা অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছে না, যার ফলে আসলে এখন পর্যন্ত প্রায় 30টির মতো পরিবার কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন বলছেন যে আসলে আজকে সকাল থেকে তারা আসলে বন্যা দুর্গত এলাকাগুলোতে যে পরিবারগুলো পানিবন্দী আছে সেই পরিবারগুলোর মাঝে শুকনো খাবার তারা বিতরণ করছেন এবং তারা এখনো কিন্তু তারা জোর দিচ্ছেন যে আসলে এই যে যারা আসলে এখনো পানিবন্দী অবস্থাতেও যারা নিজ বাড়িতে তারা অবস্থান করছে তাদেরকে যেন আশ্রয় কেন্দ্রে যেন নিয়ে আসা হয় সেই চেষ্টাটা কিন্তু তারা করছেন। তবে আমি একটু জানিয়ে রেখেছি, আমি কিন্তু কিছু বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু বেশ মানবেতর দিন যাপন করছেন, অর্থাৎ গতকাল সকাল থেকে কিন্তু তাদের ঘর বাড়িতে কিন্তু চোলা জ্বলছে না এবং আজকেও কিন্তু সকালে কিন্তু একই পরিস্থিতি, আসলে তারা কিন্তু খাবার দাবার কিন্তু তাদের বেশ কষ্ট হচ্ছে এবং তারা কিন্তু বেশ মানবেতর দিন যাপন করছেন। তো রোশন, আমার কাছে এই ছিল আখাউড়া থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। দেখছেন এখন জনপদে। কয়েকদিনের বৃষ্টিতে বন্দর নগরী চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে নগরীর চকবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি। রোশন, আমি আসলে এই মুহূর্তে রয়েছি কাতালগঞ্জ এলাকায়। এর আগের লাইভে আমরা আসলে চকবাজারের দৃশ্য দেখিয়েছিলাম। এই কাতালগঞ্জে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনের টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে চকবাজার, কাতালগঞ্জ এবং বহদ্দারহাট সহ যে সকল নিচু এলাকাগুলো আছে, বিশেষ করে বৃহত্তর বাকলি এলাকাগুলো অনেকটা পানির নিচে তলিয়ে রয়েছে, সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কোথাও কোথাও নৌকাতে করেও কিন্তু মানুষ তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, আর সড়কে যানবাহন নেই বললে চলে। গুটি কয়েক আমরা রিক্সা দেখতে পাচ্ছি যেখানে কয়েক গুণ ভাড়া দিয়ে নগরবাসীকে তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। আর যারা এখানে আমরা সড়কে দেখতে পাচ্ছি মূলত একান্ত প্রয়োজন না হলে কিন্তু নগরবাসী বের হচ্ছেন না, আর প্রয়োজনে বের হতে গিয়ে তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামের এই জলাবদ্ধতার যে বিষয়টি সেটি কিন্তু একদিনের সমস্যা নয়, গেল কয়েক যুগ ধরেই কিন্তু আমরা সেই জলাবদ্ধতার দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আর এই জলাবদ্ধতা নিরসনের জন্য 4টি সংস্থা কিন্তু 14,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে গত অর্ধ যুগ ধরে, কিন্তু সেই প্রকল্পের সুফল কিন্তু নগরবাসী পাচ্ছে না। প্রতি বছরই যখন একটু বৃষ্টি হয় নগরের নিচু এলাকাগুলো তলিয়ে যায়। তবে গত কয়েকদিনে যে টানা বৃষ্টি
বৃষ্টি, সেই বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম নগরী ছাড়াও পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে সাতকানিয়া, মিরসরাই, এরপরে হচ্ছে সীতাকুণ্ড এবং ফটিকছড়ি এলাকাগুলোতে কিন্তু নিচু এলাকাগুলোতে পানি বেড়েছে এবং আমরা জানতে পেরেছি যে হালদা নদীর পানি কিন্তু এখন বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে ফটিকছড়ি উপজেলার পাঁচপুকুরিয়া, একই সাথে আমরা নারায়ণহাটে বন্যার এই জায়গাগুলো বন্যার কবলে পড়তে পারে এমনটি আশঙ্কা করা হচ্ছে। একই সাথে ফেনী নদীর পানিও যেহেতু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে রামগড় যে স্থলবন্দর রয়েছে খাগড়াছড়ি, সেখানে বন্যার একটা আশঙ্কা তৈরি হয়েছে। তো আমি এখানে চট্টগ্রামের যে দৃশ্য, সেই দৃশ্যের প্রেক্ষিতে আমরা আসলে একটু আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলছি। তারা বলছেন যে গত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে চট্টগ্রামের জলাবদ্ধতার পাশাপাশি আসলে পাহাড়ি এলাকাগুলোতে, বিশেষ করে পাহাড়ে ধসের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। চট্টগ্রামে প্রায় 26টি পাহাড় ঝুঁকিপূর্ণ রয়েছে। সেই পাহাড়গুলোতে কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে বৃষ্টির কারণে পাহাড় ধস হয় এবং হতাহতের ঘটনা ঘটে। সেই জায়গাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আসলে দেখতে পাচ্ছি তারা মাইকিং করে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন এবং যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে, পাহাড়ের চূড়ায় ঝুঁকি নিয়ে বসবাস করছে, তাদেরকে নিরাপদ স্থানে অর্থাৎ আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল চট্টগ্রামের কাতালগঞ্জ থেকে যে জলাবদ্ধতা, একই সাথে পাহাড় ধসের যে আশঙ্কা, তার সবশেষ তথ্য। রওশন। জলাবদ্ধতার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। দেখছেন এখন জনপদে। ক্রমে ভয়াবহ হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের 12 জেলায় পানিবন্দী অন্তত 35 লাখ মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বন্যা মোকাবিলায় বিভিন্ন সংস্থার পাশাপাশি কাজ করছে সেনা ও নৌবাহিনী। সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি কি দেখছেন জানতে চাই এবং যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা? ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অর্থাৎ গতকাল রাত থেকে কিন্তু ত্রিপুরার থেকে যে পাহাড়ে যে ঢল নেমে আসছিল সেটি কিন্তু মাত্রা আরো বেড়েছে। অর্থাৎ এর ফলে আসলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি এখন কিন্তু একটি শঙ্কা দেখা দিয়েছে যে আসলে যেসব অন্যান্য যেসব শুষ্ক যেসব বা উঁচু যে এলাকাগুলো ছিল সেগুলোতে কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। মূলত এর কারণটি যেটি হচ্ছে যে আসলে এই যে ঢলের পানি কিন্তু আখাউড়ার যে খাল বিল বা যে নদ নদীগুলো আছে সেগুলোতে কিন্তু পানি ঢুকছে এবং যার ফলে আসলে সেই নদ নদীগুলোতে পানি বাড়ার ফলে কিন্তু আসলে এখন নিম্নাঞ্চলের পাশাপাশি যে উঁচু যেসব এলাকাগুলো ছিল সেখানে কিন্তু ধীরে ধীরে পানি প্রবেশ করতে শুরু করেছে এবং যার ফলে আসলে এই বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমেই কিন্তু অবনতির দিকে যাচ্ছে এবং মানুষজনের দুর্ভোগ কিন্তু বাড়ছে। আমরা আসলে কথা বলেছিলাম বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গে, তারা যেটি বলছেন যে আসলে এই ঢলের কারণে কিন্তু তাদের অধিকাংশ বাড়িঘর এখন পুরো কিন্তু প্রায় পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া তাদের যে চুলা যেগুলো ছিল রান্নার চুলা সেগুলো কিন্তু পানির নিচে হয়ে আসলে তারা এখন রান্না বান্নাও কিন্তু করতে পারছে না, যার ফলে আসলে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। একটু জানিয়ে রেখে আমরা কথা বলেছিলাম আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে আজকে সকাল থেকে তারা বন্যা দুর্গত এলাকাগুলোতে ঘুরে ঘুরে তারা ত্রাণ সহায়তা কার্যক্রম যেটি চলছে সেটি কিন্তু তারা বাস্তবায়ন করছেন এবং তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত 30টিরও বেশি পরিবার আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। তবে বাকি যেসব পরিবারগুলো এখনো প্রায় 1000-এর মতো পরিবার পানিবন্দী অবস্থায় আছে, সেই পরিবারগুলো কিন্তু আসলে তাদের ঘর বাড়িতে আসলে তাদের যে জিনিসপত্র আছে, বিশেষ করে গোয়ালে যে গরু মহিষ বা অন্যান্য যেসব জিনিসপত্র আছে সেসব জিনিসপত্রের মায়ের কারণে কিন্তু আসলে তারা তাদের ঘর বাড়ি ছাড়ছে না, যার ফলে আসলে তারা কিন্তু এখন আশ্রয় কেন্দ্র না এসে তারা তাদের ঝুঁকি নিয়ে কিন্তু অনেকটা কষ্ট করে আসলে তারা তাদের বাড়িতে কিন্তু অবস্থান করছে এবং এটি কিন্তু আসলে আরো কিন্তু সংখ্যা কিন্তু বাড়াচ্ছে। একটু তথ্য দিয়ে রাখি যে গতকাল কিন্তু আখাউড়ায় এই বন্যার পানিতে ডুবে কিন্তু শোভন আক্তার নামে কিন্তু এক নারীর মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং এটি আমাদেরকে উপজেলা প্রশাসন থেকে কিন্তু এটি নিশ্চিত করা হয়েছে যে আসলে তিনি বন্যার পানিতে ডুবে কিন্তু নিয়েছেন। তো আসলে এখন কিন্তু ব্রাহ্মণের পরিস্থিতি কিন্তু ক্রমে কিন্তু ভয়াবহতার দিকে যাচ্ছে। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্যার পরিস্থিতির সবশেষ তথ্য। এবার আমরা নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী নাসিম। শুভ, ব্রাহ্মণবাড়িয়ার চিত্রটা জানছিলাম, সহকর্মী যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন যে ধীরে ধীরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। নোয়াখালীর এই মুহূর্তের পরিস্থিতিটা কি সেটা একটু জানতে চাই আপনার মাধ্যমে। সেটি গত 2 দিন আগেই
বন্যায় রূপ নিয়েছে এবং নোয়াখালীতে বন্যার্থদের আশ্রয়ের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে 450টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে 350টি আশ্রয় কেন্দ্রে কিন্তু গতকাল রাত পর্যন্ত প্রায় 8,000 পরিবারের উঠার খবর পেয়েছে। আর সকাল থেকে কিন্তু এখনো নতুন করে আপডেট যে তথ্য সেটা এখনো জেলা প্রশাসন থেকে আমাদের জানানো হয়নি। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় নোয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ সকাল 10টায় এক জরুরি সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। সেখানে আসলে উপজেলা ভিত্তিক কমিটি করে দেওয়া হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে সবাইকে একযোগে সাধারণ মানুষের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। তো আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সেনবাগ উপজেলার শেবারহাট সেনবাগ রাস্তার মাথা এলাকা এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে সারা নোয়াখালীর মতো কিন্তু এখানেও প্লাবিত হয়ে আছে এবং এই এলাকার মানুষজনও কিন্তু গত প্রায় 7 দিন থেকে পানিতে বন্দী আছে। শুধু এই এলাকায় নয়, এই এলাকার মতো পুরো নোয়াখালীর যে 9টি উপজেলা রয়েছে সেখানে প্রায় 20 লাখের মতো মানুষে কিন্তু গত প্রায় 1 সপ্তাহ যাবত পানিবন্দী অবস্থা আছে। এই মুহূর্তে মানুষ আসলে যেটি চাচ্ছে সেটি হচ্ছে সরকারিভাবে কিন্তু এখন পর্যন্ত এইসব এলাকায় কোনো সহযোগিতা তারা পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। সে নিয়ে তারা আসলে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন সরকারিভাবে এই মুহূর্তে দ্রুততার সাথে যেন তাদেরকে ত্রাণ সহযোগিতা দেওয়া হয়। পাশাপাশি যে সকল দুর্গম এলাকা যেগুলোতে পানিতে ইতিমধ্যেই অনেক পানিতে তলিয়ে গেছে সে সকল এলাকা থেকে যেন জরুরি ভিত্তিতে তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনার ব্যবস্থা করা হয়। তারা কিন্তু সেই সকল সহযোগিতা চাচ্ছেন। তো আমি কথা বলেছি নোয়াখালী যিনি জেলা প্রশাসক রয়েছেন দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন আজ সকালে তারা যে মিটিংটি করেছেন সেই মিটিং এর পর থেকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদের কাজ শুরু করেছে। পাশাপাশি সেনাবাহিনীও তাদের কাজে সহযোগিতা করছে বলে তিনি জানিয়েছেন এই পরিস্থিতি মোকাবেলায় সমাজের সবাই যেন একযোগে এই মুহূর্তে এগিয়ে আসে সেই জন্য কিন্তু তিনি সাংবাদিকদের মাধ্যমে সবার প্রতি আহ্বান করেছেন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন নোয়াখালীতে কিন্তু গত 7 দিন থেকে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য তিনি পেয়েছেন। বিশেষ করে কৃষি খাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নোয়াখালীর সবজি ভান্ডার ক্ষেত্র যে সুবর্ণচর উপজেলা রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। এছাড়া তলিয়ে গেছে সেখানে থাকা প্রায় 1,74,000 হেক্টরের মতো আমনের ক্ষেত। এছাড়া নোয়াখালীর যে প্রায় 2,000-এর মতো পুকুর এবং মাছের ঘের রয়েছে সেগুলো থেকেও কিন্তু ইতিমধ্যে সকল মাছ ভেসে গেছে বলে তিনি জানিয়েছেন। তো মুক্তি এই ছিল আসলে নোয়াখালীর বন্যার পরিস্থিতি নিয়ে আমার কাছে। নোয়াখালীর পর এবার আমরা মৌলভীবাজারের খবরাখবর জানবো সহকর্মী এম এ হামিদের কাছ থেকে। হামিদ, আমরা জানতে পেরেছি যে ধলাই এবং মনু নদীর বাঁধ ভেঙে এই মুহূর্তে লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। জানতে চাই যে এই বাঁধ মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং সেই সঙ্গে জেলার সার্বিক যে বন্যা পরিস্থিতি সে বিষয়েও জানতে চাই। মুক্তি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদনীঘাট এলাকার মনু নদীতে, যেখানে দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে উৎসুক জনতা রয়েছে। তারা বাঁধ 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 আটকানোতে সহযোগিতা না করে উৎসুক জনতা ছবি তুলছেন এবং বিভিন্ন ভাবে যারা কাজ করছে তাদেরকে ডিস্টার্ব করছেন। আমি যদি মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির কথা জানাই তাহলে সেটা হচ্ছে যে মনু নদীতে প্রায় 60টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে, অপরদিকে ধলাই নদীতে প্রায় 8টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে এবং গতকাল রাত থেকে কিন্তু মৌলভীবাজারের যে অধিবাসীরা ছিল তারা কিন্তু নির্ঘুম রাত কাটিয়েছে। পানি একদম বিপদসীমার ছুঁই ছুঁই অবস্থায় ছিল, অর্থাৎ 131 সেন্টিমিটার রাত 3:30 পর্যন্ত ছিল। যেটা সুখের খবর হচ্ছে সকাল থেকে সেটা কমে গিয়ে 113 সেন্টিমিটারে ঠেকেছিল, কিন্তু আবারও সকালের পর থেকে 9টার দিকে 115 সেন্টিমিটারে পানি 2 সেন্টিমিটার বেড়ে গিয়ে সেটা প্রবাহিত হচ্ছে এবং এই মুহূর্তে পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু জিও ব্যাগ দেওয়া হচ্ছে। জিও ব্যাগ দিলেও এবং সাধারণ জনগণ যারা আছে তারাও কিন্তু চেষ্টা করছেন, বিশেষ করে যেখানে গুগল হয়েছে বা ফাটল দেখা দিয়েছে সেখানে বেড়িবাঁধ মেরামত করে তারা যাতে পানি বন্ধ করা যায় এবং এই বন্ধর চেষ্টা অব্যাহত রয়েছে। অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে 1050 মেট্রিক টন ত্রাণের চাল এবং 25 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলা পর্যায়ে যেটা যাওয়া শুরু করেছে। যদি আরেকটি কথা জানিয়ে দিতে চাই মুক্তি, যেটা হচ্ছে যে 6টি উপজেলা কিন্তু বন্যা কবলিত ছিল, কিন্তু এখন সেটা বেড়ে গিয়ে 7টি উপজেলায় প্রায় 1.5 লক্ষাধিক লোক ইতিমধ্যে পানি বন্দী হয়ে পড়েছেন এবং তারা মানবতার জীবনযাপন করছেন। আমি অনেকের সাথে ঘুরে ঘুরে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন পানিবন্দী মানুষ যারা রয়েছেন বা আশ্রয় কেন্দ্রে যারা ইতিমধ্যে 16টি আশ্রয় কেন্দ্রে প্রায় 4,325 জন লোক আশ্রয় নিয়েছেন, তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এখনো কোনো ত্রাণ সামগ্রী তারা পাননি এবং রান্না বান্না করে খাওয়ার মতো অবস্থাও তাদের নেই। বিশেষ করে যারা বিদেশি রয়েছেন বা প্রবাসী রয়েছেন এবং স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু শুকনো খাবার এবং রান্না করা খাবার কিছু কিছু জায়গায় পৌঁছে দেয়া হলে কিন্তু বেশ কিছু জায়গায় সেটা দেয়া হচ্ছে না। অপরদিকে মৎস্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে 1650টি পুকুর এবং দিঘির
মাছ ইতিমধ্যে তলিয়ে গেছে, যেখান থেকে 210 টন মাছ নষ্ট হয়েছে, যার মূল্য 5 কোটি টাকার উপরে। এছাড়াও জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। যখন আস্তে আস্তে পানি বাড়ছে তখন কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। উপর দিক থেকে যখন পানি নেমে যাচ্ছে তখন আস্তে আস্তে নিম্নাঞ্চলের দিকে পানি বাড়ছে। এই মুহূর্তে মৌলভীবাজারের মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 115 সেন্টিমিটার এবং মনু ব্রিজ এলাকায় বিপদসীমার 105 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ধলাই নদীর পানি 1 সেন্টিমিটার কমে গিয়ে 32 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদীর পানি সকাল 6টা, 9টা এবং 12টায় একই অবস্থানে রয়েছে, অর্থাৎ 5 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুড়ি নদীর পানি কিছুটা বেড়ে গিয়ে 191 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টোটাল বলা যায় যে মৌলভীবাজার জেলা খুবই বন্যা পরিস্থিতির সময় সময় অবনতি হচ্ছে এবং লোকজন বিপদের মধ্যে পড়ছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। মুক্তি। এম এ হামিদ যুক্ত ছিলেন মৌলভীবাজার থেকে। এর আগে নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সহকর্মীরা সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন। দেখছেন এখন ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাঝারি ইমন। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। ইমন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কি বলছে, সবশেষ তথ্য জানাবেন। মুক্তি, আপনি যেটি বললেন যে আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে, এমনটি আমাদেরকে জানিয়েছে যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রয়েছে। আমি এখন এই মুহূর্তে সতর্কীকরণ কেন্দ্রে অবস্থান করছি। এখান থেকে কিছুক্ষণ আগে আমাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে যে দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে যে বন্যা পরিস্থিতি সেটি আরও 24 ঘন্টায় এরকম থাকতে পারে এবং কিছুটা অবনতি হতে পারে। তবে 48 ঘন্টা নাগাদ যাওয়ার পর অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলে সেক্ষেত্রে উজানের থেকে যে আসা যে ঢল এবং ওই অঞ্চলে যে বৃষ্টিপাত সেটি কিছুটা কমতে পারে, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। আমি যদি একটু দেখাতে চাই যে এই সতর্কীকরণ কেন্দ্রের যেই মানচিত্রটি রয়েছে, যে দেশের একেবারে পূর্বাঞ্চল যে অঞ্চলটি রয়েছে, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, এই সমস্ত অঞ্চলগুলোতে যে সমস্ত নদীগুলো রয়েছে, এখানে সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 7টি নদীর যেই পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে, যার ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম সহ এই সমস্ত অঞ্চলগুলোতে প্লাবন হয়েছে। এই সমস্ত অঞ্চলের যে ভূমি রয়েছে সেটি প্লাবিত হয়েছে এবং এই পুরো যেই পূর্বাঞ্চলের কথা যেটি বলছিলাম, এই পুরো পূর্বাঞ্চলটি আসলে আমরা যেটি বলছিলাম যে বড় বড় এই 7টি নদীর পানি বিপদসীমার উপরে অতিক্রম করার কারণে বৃদ্ধি পেয়েছে, যেটি মূলত যে উজানি যে ঢল রয়েছে সেই উজানের ঢলের কারণে এবং ওই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার কারণে। এখানের যে সতর্কীকরণ কেন্দ্র থেকে আমাদেরকে জানানো হচ্ছে যে আগামী 24 ঘন্টায় এই পরিস্থিতি এইভাবেই থাকতে পারে, তবে এর পরবর্তীতে অর্থাৎ 48 ঘন্টা এবং পরবর্তীতে 72 ঘন্টা নাগাদ এই পরিস্থিতি সার্বিক উন্নতি হতে পারে। আর আবহাওয়া অধিদপ্তরের বিষয়টি একটু জানিয়ে রাখি। আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে রাজধানী ঢাকা সহ 11 থেকে 12টি জেলার উপর দিয়ে বিকেলের পর অর্থাৎ সন্ধ্যা নাগাদ একটি ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে। সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে রাজধানী সহ এবং আশপাশের যেই এলাকা রয়েছে সেক্ষেত্রে। এক কথায় যদি বলতে চাই যে দেশের যে সার্বিক বন্যা পরিস্থিতি পূর্বাঞ্চলে, যেটি বলছিলাম সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম, এই অঞ্চলের যে বন্যা পরিস্থিতি, এখানে সতর্কীকরণ থেকে যেটি আমাদেরকে বলা হয়েছে যে আগামী 24 ঘন্টা এরকমই থাকতে পারে এবং যেই প্রধান যে 7টি নদীর কথা বলছিলাম এই অঞ্চলে, সেই 7টি নদীর পানি আরও বিপদসীমার অতিক্রম করতে পারে। তবে 48 ঘন্টা এবং 72 ঘন্টা যাওয়ার পর এই সার্বিক পরিস্থিতি উন্নতি হবে, এমনটাই তারা ধারণা করছে। মাঝারি ইমন যুক্ত ছিলেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে। কয়েকদিনের বৃষ্টিতে বন্দর নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে নগরীর চকবাজার থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, আগে সংবাদে যুক্ত ছিলাম, তখন আপনি জানাচ্ছিলেন এই মুহূর্তে জলাবদ্ধতার পরিস্থিতি কি দেখছেন? নতুন করে কোনো এলাকা জলাবদ্ধতার কবলে পড়েছে কিনা?
মুক্তি, স্বস্তির খবর এখনো পর্যন্ত নেই। সকালে আমরা যে দৃশ্যগুলো দেখেছিলাম, হাঁটু পানি কিংবা কোমর সমান পানি, সেই দৃশ্য কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। চট্টগ্রামের চকবাজার, কাতালগঞ্জ, বহাদ্দারহাট, মুরাদপুর, নতুন করে আমরা জানতে পেরেছি ওয়াসা মোড় এলাকাতেও কিন্তু এখন হাঁটু পানি। এমন অবস্থায় আসলে আমরা আবহাওয়া অফিসের সাথেও কথা বলেছি। তারা জানিয়েছেন যে সকাল ৯টা থেকে জোয়ার শুরু হয়েছে, যার কারণে জোয়ারের প্রভাবটাও কিন্তু এখানে পড়েছে, যা ফলে পানির প্রবাহটা বাড়তে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি চকবাজারের বেশ কিছু দোকান এখন পানির মধ্যেই ডুবে আছে। মার্কেট দেখতে পাচ্ছি, চক সুপার মার্কেট, এটি কিন্তু এটির নিচতলা এখন পুরোটাই পানির মধ্যেই ডুবে আছে। এখানে প্রায় 40টির উপরে দোকান রয়েছে নিচতলায়, সবগুলো দোকানে পানি ঢুকে মালামাল নষ্ট হয়েছে। আমরা সেই দৃশ্যগুলো এখানে দেখতে পাচ্ছি। আর সাধারণ মানুষের ভোগান্তির কথা বলে শেষ করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই হাঁটু, কোমর এবং বুক সমান পানি মারিয়েই যা মানুষ তাদের জরুরি কাজগুলো সারছেন, এবং কাঁচা পণ্যের যে দোকানগুলো আছে সেখানে পানি ঢুকে যাওয়াতে সেখানেও কিন্তু মানুষকে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। পণ্য না পেয়ে ফিরে আসতে হচ্ছে। আবার কিছু কিছু রিক্সা চলছে, তাই সেখানে 2-3 গুণ ভাড়া দিয়েই তাদেরকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। আপনার মাধ্যমে বলে রাখি যে ইতোমধ্যে চট্টগ্রামের নগরীর বাইরেও কিন্তু বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে মিরসরাই, সীতাকুণ্ড এবং ফটিকছড়ির বেশ কিছু ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম যেমন গঠন করা হয়েছে, তেমনিভাবে আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, সেখানে সবাইকে চলে আসার জন্য বলা হচ্ছে। এছাড়া আবহাওয়া অফিস থেকে আমরা আরও একটি তথ্য জানতে পেরেছি যে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড় ধসের একটি আশঙ্কা তৈরি হয়েছে। চট্টগ্রাম নগরীতে প্রায় 26টি পাহাড় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেখানে পাহাড়ের চূড়ায় কিংবা পাদদেশে যারা বসবাস করেন তাদেরকে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য মাইকিং করে বলা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আর এখানে আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি যে এই যে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে ফটিকছড়ির 2টি এলাকা, বিশেষ করে নারায়ণহাট এবং পাঁচপুকুরিয়া এলাকাতে কিন্তু বন্যা অবস্থা তৈরি হয়েছে, যেহেতু হালদা নদীর পানি এখন বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবকিছু মিলিয়ে এই যে টানা বৃষ্টির মধ্য দিয়ে চট্টগ্রাম নগরী এবং আশপাশের উপজেলাগুলোতে এখন অনেকটা প্লাবনের সৃষ্টি হয়েছে। মানুষ বেশ ভোগান্তির মধ্যে পড়েছে। কবে নাগাদ এই অবস্থা থেকে মানুষ পরিত্রাণ পাবে তা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সংশয় কাজ করছে। মুক্তি। চট্টগ্রাম নগরীর চকবাজার থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ। রাঙামাটির সঙ্গে সারা দেশে চলাচলের সড়ক মাত্র একটি, অথচ বৃষ্টি হলে পাহাড়ের মাটি সড়কে পড়ে বিঘ্নিত হয় যানবাহন চলাচল। পাহাড়ের ঢাল বেয়ে নির্মিত এসব সড়কের বিকল্প না থাকায় প্রাণহানির শঙ্কার ঝুঁকি নিয়েই চলাচল করে যানবাহন ও যাত্রীরা। তবে সড়ক যোগাযোগ সচল রাখতে মাটি অপসারণ ও মেরামত কাজে জোর দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তর। বন্যার সবশেষ পরিস্থিতি জানতে নোয়াখালী থেকে নাসিম শুভ যুক্ত হচ্ছেন। নাসিম শুভ, আপনি জানাবেন যে দুর্গতদের আশ্রয় কেন্দ্রে নিতে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? নোয়াখালীতে কিন্তু গতকাল রাতে প্রায় 8,000 পরিবার 350টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এছাড়া আরো 100টি আশ্রয় কেন্দ্র কিন্তু রাতে প্রস্তুত করা হয়েছিল, যেগুলোতে আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন আশ্রয় প্রার্থী যারা বন্যা দুর্গত রয়েছেন তারা আশ্রয় নিয়েছেন। আমি বলে রাখি, নোয়াখালীতে গত 1 সপ্তাহ ধরে কিন্তু যে জলাবদ্ধতা সেটি শেষে গতকাল বন্যায় রূপ নিয়েছে, এবং সেই বন্যায় কিন্তু দুর্ভোগে পানিবন্দী অবস্থায় আছে নোয়াখালীর প্রায় 20 লাখেরও বেশি মানুষ। নোয়াখালীর প্রধান সড়ক মাইজদি সহ নোয়াখালী জেলার যে 9টি উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতে কিন্তু সবাই পানিবন্দী অবস্থায় আছেন এবং তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার যে বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বেগমগঞ্জ উপজেলার, সেখানে এই চৌমুহনীতে কিন্তু 2004 সালে যে বন্যা হয়েছিল সে বন্যায়ও কিন্তু সড়কে এভাবে পানি ওঠেনি বলে জানিয়েছেন এখানকার স্থানীয়রা জানিয়েছেন। এবারের পরিস্থিতি, এবারে যে পরিমাণ পানি সড়কে উঠেছে এমন পানি কিন্তু এর আগে কখনো তারা এভাবে সড়কে উঠতে দেখেননি। এছাড়া এই বাজারের প্রায় 1,000-এরও বেশি দোকানপাট রয়েছে, যেগুলো কিন্তু বন্যার পানিতে ইতিমধ্যে দোকানে পানি ঢুকে অনেক আসবাবপত্র তাদের নষ্ট হয়ে গেছে। কয়েক কোটি টাকার কিন্তু জিনিসপত্র তারা নষ্ট হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য কিন্তু আজ সকালেই তারা জেলা প্রশাসক কার্যালয়ে একটি জরুরি সভা করেছেন, এবং সেই সভায় প্রত্যেকটি 9টি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু ইউনিয়ন ভিত্তিক কমিটি করে দেওয়া হয়েছে। সরকারি যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে সেখানে ট্যাগ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তারা সে সকল এলাকায় কিন্তু আজ থেকে তাদের যে ত্রাণ কার্যক্রম সেগুলো চালাবেন। পাশাপাশি যারা এখনো পানিবন্দী আছে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি, তাদের উদ্ধারের জন্য কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
আমি আপনাকে বলে রাখি, নোয়াখালীতে কিন্তু স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সেনাবাহিনীও কিন্তু কাজ করে যাচ্ছে। নোয়াখালীর, বিশেষ করে নোয়াখালীর সদর, কবিরহাট, সোনাইমুড়ি, বেগমগঞ্জ এই 4টি উপজেলায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে নোয়াখালীতে প্রায় 1,74,000 হেক্টর আমনের জমি, যেগুলো প্রায় বিনষ্ট হয়ে গেছে। এছাড়া জেলা মৎস্য অফিসের তথ্য মতে নোয়াখালীতে 2,000-এর বেশি মাছের পুকুর এবং ঘের, যেগুলো বিনষ্ট হয়ে গেছে, ভেসে গেছে সকল ধরনের মাছ। তো এই ছিল আসলে নোয়াখালীর বন্যা পরিস্থিতি এবং দুর্গত মানুষের কথা নিয়ে আমার কাছে সব শেষ। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। তো এই মুহূর্তে চলে যাবে একটু ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কর্নার বাজার এলাকায় বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকছে লোকালয়ে। সেখানে আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়, বিস্তারিত জানবো তার থেকে। সঞ্চয়, জেলায় এখন পর্যন্ত কতগুলো গ্রাম প্লাবিত হয়েছে? এছাড়া বাঁধ মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? আমি এখন আছি আখাউড়ার কর্নেল বাজার এলাকায়। মূলত আজকে সকাল 6টা নাগাদ এই কর্নেল বাজার এলাকার যে হাওড়া নদীর যে বাঁধটি আছে সেটি কিন্তু ভারতের ঢল যেটি আসছিল সেটি প্রবল বেগে ঢলের কারণে কিন্তু আসলে এই বাঁধটি কিন্তু ভেঙে যায়। এবং আপনি কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে আসলে কি পরিমাণ বেগে আসলে এখানে পানি প্রবেশ করছে। এবং এই পানির কারণে কিন্তু আসলে আখাউড়ায় এখন কিন্তু নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হওয়ার খবর আমরা পাচ্ছি। আমরা আজকে সকাল পর্যন্ত আমরা আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির কাছ থেকে যে তথ্যটি আমরা পেয়েছি যে সকালে কিন্তু প্রায় মোট 40টির মতো গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এবং তিনি শঙ্কা করছেন যে আজকেও যেহেতু সকালে কিছুটা বৃষ্টিপাত হয়েছে এবং এখন যেহেতু বাঁধ শুধুমাত্র এই কর্নেল বাজারে না, আরো বেশ কয়েকটি জায়গায় কিন্তু আর 3 থেকে 4টি বাঁধ কিন্তু ভেঙে গেছে বলে আমরা খবর পেয়েছি। এবং এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে কিন্তু আসলে প্রবল বেগে ভারতের থেকে কিন্তু উজান থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি এখন প্রবেশ করছে এবং যার ফলে নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। এবং ধারণা করা হচ্ছে আজকে কিন্তু আরো অন্তত বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। একটু জানিয়ে রাখি যে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত 1000-এরও বেশি পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় আছে এবং তাদের কাছে আসলে তাদের জন্য কিন্তু প্রায় 56টির মতো আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। তবে অনেকেই কিন্তু আসলে তাদের ঘর বাড়ি এবং তাদের যে গোয়ালে যে পশু বা গোয়ালে যে থানা আছে সেগুলো ফেলে কিন্তু আসলে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে তারা যেতে চাচ্ছে না, যার ফলে আসলে এখন কিন্তু সংখ্যারও বাড়ছে। একটু জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু এই বন্যার পানিতে ডুবে কিন্তু সুমন আক্তার নামে এক নারী কিন্তু মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং সেটি আমাদেরকে প্রশাসন থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে। তবে এখন যে সংখ্যার যেটি হচ্ছে আসলে এই যে হাওড়া নদীর যে বাঁধটি ভেঙে গিয়েছে আসলে এর ফলে কিন্তু আসলে এই আশপাশের এই বাঁধ সংলগ্ন যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। এবং অনেকেই তো আমরা দেখেছি যে আসলে তারা তাদের যে ঘর বাড়ির যে জিনিসপত্র তারা কিন্তু সেগুলো সরে কিন্তু তারা উঁচু স্থানে কিন্তু তারা নেওয়ার চেষ্টা করছেন। এবং তবে একটি তথ্য দিয়ে রাখি যে আসলে এই যে নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার ফলে কিন্তু আসলে নতুন করে কিন্তু একটি শঙ্কা বাড়ছে আসলে কি পরিস্থিতি আসলে এদিকে যাচ্ছে এই বন্যার পানি আসলে সেটা কিন্তু একটি শঙ্কার বিষয়। একটু জানিয়ে রেখে যে আসলে আমরা কথা বলেছিলাম আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে আখাউড়া স্থলবন্দর, আখাউড়া উপজেলা সদর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত যে সড়কটি গিয়েছে আসলে সেই সড়কের জাজিরা খাল এলাকায় কিন্তু যে বেলি সেতুটি আছে সেটি কিন্তু ভেঙে যাওয়ার ফলে আসলে সেই সড়ক কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। তবে তিনি বলছেন যে আসলে পানি নিষ্কাশন বা পানি সরে যাওয়ার পর কিন্তু আসলে এই সড়কটি কিন্তু মেরামতের চেষ্টা করবে এবং এই যে বাকি যেটি বন্ধ সেটি কিন্তু মেরামত করা হবে। তো এই নিয়ে আমার কাছে এই ছিল আখাউড়া থেকে বন্যা সংক্রান্ত সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। বন্যায় নোয়াখালীর 9টি উপজেলার অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত। পানিবন্দী জেলার প্রায় 20 লাখ মানুষ। বন্যার কারণে বন্ধ রয়েছে জেলার অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান। এই বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, কি অবস্থা নোয়াখালীর বন্যা পরিস্থিতির, বিশেষ করে যারা উপজেলায় যে 20 লাখ মানুষ বললাম যে পানিবন্দী রয়েছে তাদের আসলে আশ্রয় কেন্দ্রে তারা যেতে পারছে কিনা এবং তাদের কাছে কি এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পৌঁছেছে? গালিব, নোয়াখালীতে আসলে গত 1 সপ্তাহ আগে যে সৃষ্ট জলাবদ্ধতা সেটি গত 2 দিন থেকেই বন্যায় রূপ নিয়েছে। তো এই বন্যায় নোয়াখালীর প্রায় 9টি উপজেলায় 20 লাখের মতো মানুষ, যারা কিন্তু আজকে প্রায় 1 সপ্তাহের উপর সময় ধরে কিন্তু পানিবন্দী আছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার যে বিসিক শিল্পনগরী এলাকা সেখানে, এবং আমার পিছনে দেখতেই পাচ্ছেন আসলে এই শিল্পনগরী এলাকা পুরোটাই প্রায় কোমর পানিতে ডুবে গেছে। এই শিল্পনগরীতে কিন্তু প্রায় 1000-এর মতো শ্রমিক রয়েছেন, যারা প্রায় 100টির মতো এখানে ছোট বড় মিলিয়ে শিল্প কলকারখানা রয়েছে, যেগুলোতে বিভিন্ন কাম করে তারা জীবিকা নির্বাহ করতো।
তো গত এক সপ্তাহ থেকে এখানে যে পরিমাণ পানি, সেখানে কিন্তু এই শিল্প কারখানায় কিন্তু শ্রমিকরা আসতে পারছেন না। তারা আসলে অর্ধাহারে অনাহারে অনেকটা বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। তো নোয়াখালীতে আসলে বন্যার এই পরিস্থিতি মোকাবেলায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 450টির মতো আশ্রয় কেন্দ্র ইতোমধ্যে স্থাপন করা হয়েছে, যেগুলোতে প্রায় 10,000-এর মতো মানুষ আজ দুপুর পর্যন্ত কিন্তু আশ্রয় নিয়েছে বলে আমরা জেলা প্রশাসক কার্যালয় থেকে জানতে পেরেছি। তো এই সকল আশ্রয় কেন্দ্রে গতকাল রাতভর বিভিন্ন ব্যক্তিগত এবং সামাজিক সংগঠনের উদ্যোগে কিন্তু আমরা দেখেছি যে আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় যে মেডিসিন গুলো রয়েছে সেগুলো দিয়ে আসছিল। আর আজ সকাল থেকে কিন্তু সরকারিভাবে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তাদের জন্য শুকনো খাবার থেকে শুরু করে অন্যান্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন বন্যাকালীন, সে ধরনের সহযোগিতাও কিন্তু তারা পৌঁছে দিয়েছে বলেই আমরা জানতে পেরেছি। তো আমি কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন বন্যায় যে 20 লাখ মানুষ পানিবন্দী আছে তাদের অধিকাংশই কিন্তু মানবেতর জীবনযাপন করছে এবং এদের অনেকেরই প্রায় অধিকাংশ বাড়িতে কিন্তু পানি ডুবে গেছে। চলতি বন্যায় নোয়াখালীর এমন কোন রাস্তাঘাট নেই যেটিতে পানি ওঠেনি, অর্থাৎ পুরো নোয়াখালী একরকম পানিতে নিমজ্জিত আছে বলা যায়। তো জেলা প্রশাসক জানিয়েছেন চলতি বন্যায় আসলে এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক কিন্তু তিনি একটি কমিটি করে দিয়েছেন এবং সেই কমিটিতে কিন্তু সরকারি কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছে, পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে, সকলকে মিলিয়ে কমিটি করে দিয়েছেন এবং এই বন্যায় কিন্তু তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। এদিকে চলতি বন্যায় নোয়াখালীতে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার কৃষিখাত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে নোয়াখালীতে এবছর চলতি আমন মৌসুমে প্রায় 1,74,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার এবং সে লক্ষ্যে কিন্তু বীজতলা প্রায় 9,000 হেক্টর মতো জমিতে প্রস্তুত করা হয়েছিল। তো এই 9,000 হেক্টর জমির বীজতলার পাশাপাশি যে 1,74,000 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, সেই আমনও কিন্তু সবগুলো ধান ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে। সব হারিয়ে কৃষকরা আসলে অনেকটা দিশেহারা অবস্থায় আছেন। এছাড়া নোয়াখালীতে আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ডে যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি জানিয়েছেন যে নোয়াখালীতে চলতি বন্যায় প্রায় 2,000-এর মতো মাছের ঘের থেকে শুরু করে মাছের যে প্রজেক্ট চাষের মাছ সবগুলোই কিন্তু ইতোমধ্যে ভেসে গেছে। সব হারিয়ে তারাও অনেকটাই নিঃস্ব। তো নোয়াখালীর জেলা প্রশাসনের পাশাপাশি নোয়াখালীতে বিভিন্ন ব্যক্তিগত, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের উদ্যোগে ইতিমধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমার পাশে রয়েছে যে নোয়াখালীর চৌমনি উপজেলা, সেখানেও একটি রাজনৈতিক দলের উদ্যোগে আমরা দেখে এসেছি প্রায় 2,500 জন স্থানীয়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া নোয়াখালীর যে 20 লাখ মানুষ পানিবন্দী তাদের আসলে সকলকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে স্থান দেওয়া সম্ভব হচ্ছে না। সেজন্য কিন্তু অনেকেই আমার জেলার যে সকল হোটেল রিসোর্ট রয়েছে সেগুলোতেও কিন্তু আশ্রয় নেওয়ার জন্যই উঠেছেন বলেও আমরা জানতে পেরেছি। তো গালিব, এই ছিল আসলে নোয়াখালীর বন্যার যে পরিস্থিতি, সেটি নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। নাসিম শুভর কাছ থেকে আমরা নোয়াখালীর সর্বশেষ অবস্থা জানছিলাম। এবারে দেশের সার্বিক অবস্থা জানাবো, তা নিয়ে ব্রিফ করছে দুপুর 2টায় সচিবালয়ে ব্রিফ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম আলী রেজা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি, মুন্নাফ সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মুন্নাফ, সর্বশেষ জন আশ্রয় নিয়েছেন। এছাড়া অন্যান্য যে সমস্ত আশ্রয় কেন্দ্র আছে সেগুলিতে প্রায় 7,500টি গবাদি আশ্রয় দেওয়া হয়েছে। এ পর্যন্ত আমাদের 8টা জেলাতে মোট 444টি মেডিকেল টিম কাজ করছে। তাছাড়া ফেনী জেলায় বিশেষ করে উপদ্রুত এলাকায় সেনাবাহিনী এবং নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। সেনাবাহিনী থেকে 160 জন সদস্য 40টি উদ্ধারকারী যান ফেনী জেলায় প্রেরণ করেছে এবং একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর 71 জন সদস্য এবং 8টি উদ্ধারকারী যান কাজ করছে। এছাড়া বিজিবি সহ অন্যান্যরা নৌযান নিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। এবার ত্রাণ সংক্রান্ত বিষয়ে যে আমাদের আপডেট সেটি আমার সহকর্মী নাজমুল বলবেন। গ্রাউন্ড রেটে ভিন্ন হয়েছে। লক্ষ্মীপুরটা আমরা বাদ দিচ্ছি, কারণ লক্ষ্মীপুরে ক্ষয়ক্ষতির কোনো বিবরণ আমরা এখনো পাইনি। হয়তো ডাউন স্ট্রিমে আছে, সেটা হয়তো আক্রান্ত হচ্ছে আপনার বললাম 29,04,964 জন, প্রায় 30 লাখের মতো। জি, আর আজকে যে সমস্ত জায়গায় আমরা শুনছি যে লক্ষ্মীপুরে পানি বাড়ছে কিংবা সিলেটে পানি বাড়ছে, সেটা হয়তো কালকের ব্রিফিং আমরা আপডেট দিতে পারবো। তো ত্রাণ বিতরণের বিষয়ে যে আপডেট আমাদের কাছে আছে সেটি আমার সহকর্মী বলবেন। আচ্ছা, ধন্যবাদ।
এটা নিয়ে আমরা যে তথ্যগুলি পড়ছি সেগুলি প্রিন্ট আকারে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই সংবাদ সম্মেলনের পরেই। বন্যা আক্রান্ত জেলাসমূহে জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম, অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সবাই কাজ করছেন। এবং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং তথ্য এবং সহযোগিতার জন্য আপনারা এখানেও যোগাযোগ করতে পারবেন, যেটা টিভিতে স্ক্রলে দেওয়া হচ্ছে। আর সব জেলাতেই নিয়মিতভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া আছে। এর বাইরে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও কিছু বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও বরাদ্দ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত আমি কি ফিগারটা পড়ব? চট্টগ্রামে ক্যাশ টাকা দেওয়া হয়েছে 15 লাখ টাকা, কুমিল্লায় 25 লাখ, ফেনীতে 42 লাখ, নোয়াখালীতে 25 লাখ, সিলেটে 25 লাখ, মৌলভীবাজার 10 লাখ, হবিগঞ্জ 25 লাখ এবং ব্রাহ্মণবাড়িয়াতে 15 লাখ টাকা দেওয়া হয়েছে। এবং আমরা জেলা প্রশাসকদের রিপোর্টের প্রেক্ষিতে আমরা আরও বেশি বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। পর্যাপ্ত পরিমাণ চাল এবং শুকনা এবং অন্যান্য খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে রেড ক্রিসেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে তাদের টিম ফেনীতে কাজ করছে এবং অন্যান্য জেলাতেও তাদের রেড ক্রিসেন্টের টিম মোবিলাইজ হয়েছে। আর আপনাদেরকে যেটা বলেছি, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি সহ সকল টিম সমন্বিতভাবে জেলাগুলোতে কাজ করছে। এই হচ্ছে আমাদের আপডেট। আর আমরা ছকটা আপনাদেরকে এই মিটিং থেকে আমরা দিয়ে দিতে পারবো। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে, সেখান থেকে সরাসরি যুক্ত ছিলাম। কিন্তু এর পরেও দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি এখন বিরাজ করছে তার সবশেষ জানবো ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, কি অবস্থা? আপনার পেছনেই দেখতে পাচ্ছি তীব্র স্রোত সেখানে পানির। সার্বিক বন্যা পরিস্থিতি সেখানের কি, এবং যেখানে দুর্গত মানুষের কাছে আসলে সরকার কিংবা প্রশাসন এখন পর্যন্ত পৌঁছতে পেরেছে কিনা? ব্রাহ্মণবাড়ির অবস্থা কিন্তু ক্রমাগতই খারাপ হচ্ছে। এখানকার বন্যা পরিস্থিতি গতকাল রাতে এবং আজকে সকাল নাগাদ কিন্তু এই আখাউড়ার হাওড়া নদীর দুটি বাঁধ কিন্তু ভেঙে গিয়েছে এবং এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে আসলে প্রবল বেগে পানি এখন লোকালয়ে প্রবেশ করছে। এর ফলে আসলে এই যে বাঁধ সংলগ্ন এলাকায় যে ঘরবাড়িগুলো ছিল, অর্থাৎ পাকা এবং কাঁচা, এইসব ঘরবাড়িগুলোতে বসবাস করতে এখন কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে প্রশাসন দুর্গত এলাকায় গিয়েছে কিনা, আসলে আমরা আজকে সকাল থেকে জেলা প্রশাসনকে আমরা দেখেছি যে আসলে তারা বন্যা দুর্গত এলাকাগুলোতে তারা ঘুরছেন এবং দুর্গত এলাকার মানুষদের কাছে ত্রাণ সহায়তা দিচ্ছেন। আসলে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সঙ্গে, তিনি জানিয়েছেন যে আসলে তারা ব্রাহ্মণবাড়িয়াতে এখন পর্যন্ত প্রায় ব্রাহ্মণবাড়িয়ার এই আখাউড়াতে এখন পর্যন্ত প্রায় 1200-র মতো পরিবার পানিবন্দী অবস্থা রয়েছে এবং এসব পরিবারকে কিন্তু চাল এবং খাদ্য সহায়তা হিসেবে চাল এবং নগদ টাকা কিন্তু দেওয়া হয়েছে বলে আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে তিনি বলছেন যে আসলে ব্রাহ্মণবাড়িয়ার এই আখাউড়া এবং কসবা দুই অঞ্চলেই কিন্তু আসলে যেহেতু এই দুটি উপজেলায় যেহেতু ভারত সীমান্তবর্তী এই দুই উপজেলাতে কিন্তু বন্যার পানি কিন্তু প্রবেশ করেছে এবং এখন পর্যন্ত এই আখাউড়াতে প্রায় 8টি স্থানে কিন্তু বাঁধ ভেঙে আসলে লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করেছে। এছাড়া এই হাওড়া নদীর কিন্তু আরো দুইটি বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে শান্তিপুর এবং ছয়গড়ি এলাকায় যে দুটি বাঁধ আছে হাওড়া নদীর উপর, সেই বাঁধগুলো কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। অর্থাৎ সে যে কোনো মুহূর্তে কিন্তু আসলে যে বেগে আসলে এখন পানি ঢুকছে এই পাহাড়ি ঢল, সে বেগের ফলে কিন্তু আসলে ওই দুটি বাঁধও কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে আসলে লোকালয়ে পানি প্রবেশ করে আরো নতুন নতুন কিছু গ্রাম প্লাবিত হতে পারে বলে আমরা তথ্য পেয়েছি। আমরা কথা বলেছিলাম বন্যা দুর্গতদের সঙ্গে, তারা যেটি বলছেন যে আসলে যেহেতু আসলে বাড়িতে তাদের দামি আসবাবপত্র বা আসলে গরু মহিষ অন্যান্য যেসব জিনিসপত্র আছে আসলে এসবের মায়া ত্যাগ করে আসলে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছেন না। তবে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন যে আসলে তারা এই উদ্ধার তৎপরতায় কিন্তু তারা কিন্তু সেনাবাহিনীকে যুক্ত করেছেন এবং তারা চাচ্ছেন যে আসলে আজকের মধ্যেই কিন্তু সমস্ত দুর্গত এলাকার যে বাসিন্দারা যারা আছে পানিবন্দী তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নেওয়ার কিন্তু প্রস্তুতি চলছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। তো আমার কাছে এই ছিল আখাউড়া থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। আমরা আজিজুল সঞ্জয়ের কাছ থেকে জানছিলাম যে ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ
সর্বশেষ বন্যা পরিস্থিতি, বিশেষ করে ত্রিপুরার সঙ্গে লাগোয়া যে জেলাগুলো রয়েছে বাংলাদেশের, সেই প্রত্যেকটি জেলারই বন্যা পরিস্থিতির খারাপের দিকে গেছে। মৌলভীবাজারের বিপদসীমার উপর দিয়ে বইছে মনু নদীর পানি। এরই মধ্যে ধলাই ও মনু নদীর বাঁধ ভেঙে পানিবন্দী লক্ষাধিক মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে পশ্চিম বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, সার্বিক জেলার বন্যা পরিস্থিতি আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমরা আপনাকে আপনার ভিডিওটি এখন পর্যন্ত পজে থাকলে নিশ্চয়ই আপনার কথা আমরা শুনতে পাবো। সেখানকার সার্বিক বন্যা পরিস্থিতি আমাদেরকে জানান। ইমাদ ভাই, দাঁড়িয়ে আছি চাঁদনীঘাট এলাকার গুজারাইয়ের শাহ কামাল রোডে, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে ঘর রয়েছে যেগুলো পানির নিচে নিমজ্জিত, অর্থাৎ ঘরের একদম চাল পর্যন্ত পানি লেগে গিয়েছে। এবং যত সময় যাচ্ছে তত কিন্তু মৌলভীবাজার সদরের বন্যা পরিস্থিতির বেহাল অবস্থা বিরাজ করছে। এখানে যদি আজকে পরিসংখ্যানটা বলি, দুপুর 12টার দিকে যে পরিসংখ্যান রয়েছে, পানি উন্নয়ন বোর্ড যে পরিসংখ্যান দিয়েছে সেটা হচ্ছে যে গতকাল রাতে যেখানে মৌলভীবাজারে 3:30টার দিকে 131 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, সেটা আজ সকালে 9টার দিকে নেমে গিয়ে 113 সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছিল এবং সেটা দুপুর 12টার দিকে বেড়ে গিয়ে 118 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে আশার বাণী হচ্ছে যে রেলওয়ে ব্রিজ এলাকায় মনুতে, যেখানে গতকাল রাতে 128 সেন্টিমিটার ছিল, এখন সেটা নেমে গিয়ে 85 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধলাই নদীর পানি 3 সেন্টিমিটার কমে গিয়ে 30 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি 3 সেন্টিমিটার বেড়ে গিয়ে 8 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুড়ি নদীর পানি বেড়ে গিয়ে 193 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সার্বিক বন্যার পরিস্থিতির কথা যদি বলি, 6টি উপজেলা আগে নিমজ্জিত ছিল, এখন সেখানে 7টি উপজেলা নিমজ্জিত হয়েছে এবং যেখানে 35টি ইউনিয়ন ছিল সেখানে বেড়ে গিয়ে 36টি ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলিয়ে 215টি পরিবারের 1,22,687 জন লোক ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত 16টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং যেখানে 4,325 জন লোক আশ্রিত রয়েছেন। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত তারা ত্রাণের জন্য 1050 মেট্রিক টন চাল এবং নগদ 25 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। তার থেকে 285 মেট্রিক টন চাল এবং 20,50,000 টাকা ইতিমধ্যে বিতরণ শুরু করা হয়েছে। এছাড়াও যদি বলি যে নিম্নাঞ্চলগুলো যে মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছেন তারা কিন্তু মানবতার জীবনযাপন করছেন, তাদের অনেকের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যদিও সরকারিভাবে বলা হচ্ছে যে ত্রাণ দেয়া হচ্ছে কিন্তু আসলে তারা ত্রাণ পাচ্ছেন না। সাধারণ জনগণ খুবই অসহায়ের মধ্যে দিনরাত্রিপাত করছেন, যাদের বাড়ি ঘরে পানি উঠেছে তারা কিন্তু রাস্তার উপরে বসবাস করছেন অথবা কেউ কেউ আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছেন। যেখানে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন সেখানেও কিন্তু সঠিকভাবে তারা ত্রাণ সামগ্রী পাচ্ছেন না। এছাড়া এলাকার জনগণ কিছুটা হলেও গরম এবং খিচুড়ি রান্না করে তাদেরকে দিচ্ছে এবং জেলার সার্বিক পরিস্থিতি রক্ষার জন্য এবং চিকিৎসা সেবার জন্য 25টি টিম জেলায় কাজ করছে। এছাড়াও যত সময় যাচ্ছে তত কিন্তু উপরের দিকে পানি নিচে নেমে গিয়ে নিচে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষ করে কমলগঞ্জের 4টি ইউনিয়ন, ইসলামপুর, আদমপুর, মুন্সিবাজার এবং রহিমপুর ইউনিয়ন বেশিভাবে প্লাবিত হয়েছে এবং মনু নদীর 60টি জায়গায় এবং ধলাই নদীর 8টি জায়গায় বাঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে করে লোকজন নতুন নতুন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। গালিব, প্রত্যেকটি জেলার অবস্থা আসলে খারাপ। এখন সবথেকে বড় বিষয় যে বন্যা দুর্গতরা কত তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পারে এবং তাদের ত্রাণ সহায়তা দেওয়া যেতে পারে। একই অবস্থা হবিগঞ্জেরও। বিপদসীমার উপর দিয়ে বইছে খোয়াই নদীর পানি। উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আতঙ্কে শহরবাসী। এনে বিস্তারিত জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী কাজল সরকার। কাজল, আপনার তথ্যেই জানতে পেরেছি যে বাঁধ ভাঙার, খোয়াই নদীর বাঁধ ভাঙার একটা ঝুঁকি রয়েছে। কতটা ঝুঁকি রয়েছে বাঁধ না ভাঙতে যেন পারে, সেই ব্যাপারে কি কোনো এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে? গালিব, দেখুন, গত পরশুদিন থেকে খোয়াই নদীর পানি অব্যাহতভাবে বেড়ে চলেছে। আজকের তথ্যটি দুপুরের দিকে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে খোয়াই নদীর যে চুনারু ঘাটের বাল্লা সীমান্ত রয়েছে, অর্থাৎ বাল্লা পয়েন্ট যেটি রয়েছে, যেদিক দিয়ে ভারত থেকে বাংলাদেশে এই খোয়াই নদী প্রবেশ করেছে, সেই পয়েন্টে কিন্তু 278 সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমার 278 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে হবিগঞ্জ শহর এলাকাতে
92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে শহরবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে, যেহেতু উজান থেকে পানির উচ্চতা বেড়ে আসছে, ফলে এই কারণেই কিন্তু মূলত আতঙ্ক আরো বেশি করে বাড়ছে। এর একটি কারণ যদি আমি আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যে খোয়াই নদীর যে উচ্চতা, অর্থাৎ খোয়াই নদীর তলদেশ কিন্তু হবিগঞ্জ শহর থেকে প্রায় 15 ফুট উঁচুতে। ফলে বুঝতে পারছেন, যদি কোনো কারণে বাঁধ ভাঙে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে হবিগঞ্জ শহর। তবে এখন পর্যন্ত আসলে বেশ কয়েকটি এলাকাতেই বাঁধ ঝুঁকিতে রয়েছে। আমরা যেটি দেখেছি, শায়েস্তাগঞ্জের দুটি এলাকাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সেই এলাকাগুলোতে স্থানীয় যে লোকজন আছেন তারা বালির বস্তা দিয়ে আসলে সেগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন, এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে তারাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন বাঁধ না ভাঙে। অন্যদিকে যদি আরেকটু বিষয় জানাই, যে পানি যেহেতু একদিকে উজান থেকে নেমে আসছে, ফলে হবিগঞ্জের ভাটি এলাকাতে কিন্তু জালালাবাদ এলাকায় প্রথম দফায় যখন হবিগঞ্জে বন্যা হয়েছিল তখন বাঁধ ভেঙে গিয়েছিল। সেই ভাঙনকৃত এলাকাটি দিয়ে পানি কিছুটা হাওরে প্রবেশ করছে। ফলে এই যে খোয়াই নদীর পানির গতি, সেটি কিন্তু কিছুটা কমার কারণে এখন পর্যন্ত হবিগঞ্জ শহর নিরাপদে রয়েছে। তবে আরো যদি পানি বাড়ে সেই ক্ষেত্রে আসলে বিপদ হওয়ারও একটি শঙ্কা কিন্তু রয়ে গেছে। গালিব, আমরা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলাম। হবিগঞ্জ থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী কাজল সরকার। বিভিন্ন জেলা উপজেলা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর। এই মুহূর্তে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে রয়েছেন সহকর্মী মাঝার ইমন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। এমন জানতে চাই, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে কোনো বার্তা আসলে দেওয়া হয়েছে কিনা? জি, মুক্তি সতর্কীকরণ কেন্দ্র থেকে আমাদের সকালবেলায় জানিয়েছিল সাংবাদিকদেরকে যে যেই বন্যা পরিস্থিতি চলছে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে, যে উজানের যেই ঢল এবং যেই তীব্র বৃষ্টিপাতের ফলে ওই সমস্ত অঞ্চলে যে আকস্মিক বন্যা বলছে এই সতর্কীকরণ কেন্দ্র, সেই বন্যা পরিস্থিতি যেটি বলছিল যে আগামী 24 ঘন্টায় এই বন্যা পরিস্থিতি এরকমই চলতে পারে। এর পরবর্তীতে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলে এই সমস্ত অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যেতে পারে। আমি যদি একটু এই সতর্কীকরণ কেন্দ্রে যে বাংলাদেশের যে মানচিত্রটি রয়েছে সেই মানচিত্রের মাধ্যমে যেটি তারা শনাক্ত করছেন, যে দেশের যে উত্তর পূর্বাঞ্চল থেকে একেবারে দক্ষিণ পূর্বাঞ্চল পর্যন্ত, অর্থাৎ সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে যে বন্যা পরিস্থিতি সেটি দীর্ঘ হচ্ছে। আমি যদি বলতে চাই যে বিগত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় যে অঞ্চল রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার যে ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল রয়েছে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ বিভিন্ন যে অববাহিকা রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের যে অঞ্চল রয়েছে সিলেট, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে যে প্লাবন সেটি হয়েছে। আর পাশাপাশি বিভিন্ন আবহাওয়া সংস্থা সময়ের যে তথ্য অনুযায়ী যে আগামী 24 ঘন্টায় দেশের এই দক্ষিণ পূর্বাঞ্চলের যেই তৎসংলগ্ন যে উজানের ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতকেই মূলত বলা হচ্ছে যে এই বন্যার কারণ হিসেবে। আর এই উজানের পানির পাশাপাশি তারা যে আবহাওয়া অধিদপ্তর এবং যেই বন্যা সতর্কীকরণ কেন্দ্র যেটি বলছে যে মৌসুমী বায়ুর ফলে দেশের, বিশেষ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যে বৃষ্টিপাতের যে তীব্রতা বেড়েছে, অর্থাৎ উজানের পানির পাশাপাশি যেই বৃষ্টিপাতের তীব্রতা, এই দুয়ে মিলে মূলত এই বন্যা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে। এই পানি উন্নয়ন বোর্ড যেটি রয়েছে তাদের তথ্য মতে দেশের এখন পর্যন্ত 5টি জেলা বন্যা কবলিত হয়েছে, যার মধ্যে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রাম অঞ্চল রয়েছে। আর পাশাপাশি তাদের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 7টি নদী, ওই অঞ্চলের প্রধান 7টি নদীর পানি বিপদসীমার উপরে অতিক্রম করছে, যেখানে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে 50 থেকে আমরা দেখেছি 120 সেন্টিমিটার পর্যন্ত উপরে উঠেছে, যার মধ্যে কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, গোমতী, ফেনী ও হালদা নদীর পানি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দেশের যেই দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের যেই বন্যা পরিস্থিতি সেটি আরও দীর্ঘ হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। পাশাপাশি রাজধানী সহ এর আশপাশের অঞ্চলে বিকেল নাগাদ অর্থাৎ সন্ধ্যার দিকে একটি ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে বলে আমাদের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে গত 24 ঘন্টায় কুমিল্লায় 188 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে ওই অঞ্চলের এবং চট্টগ্রাম অঞ্চলে যেই পাহাড় ধসের যেই সংখ্যা সেটি তারা করছেন। এক্ষেত্রে নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে যারা ওই অঞ্চলের বাসিন্দা রয়েছে তারা যাতে নিরাপদ স্থানে চলে যায়। তো রাজধানীর যেই পানি ভবনে আমার কাছে এই ছিল বন্যা পরিস্থিতির সবশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে মিমের কাছে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। দেখছেন এখন দুপুর। দুর্গত এলাকা ফেনীর মহিপালে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, তিনি আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন।
সাজিদ, কি অবস্থা ফেনীর? আপনি গিয়ে কি দেখতে পাচ্ছেন, বিশেষ করে যে এলাকাগুলো শহর থেকে দূরে বন্যার পানির কারণে আরো বেশি দুর্গম হয়ে উঠেছে, সেই এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে পৌঁছতে পেরেছে কিংবা ত্রাণ সহায়তা কি তাদের কাছে পৌঁছাতে পেরেছে? গালিব, ফেনী সহ এই অঞ্চলের 8টি জেলার যে বন্যা পরিস্থিতির বিষয়ে আপনি বলছিলেন, সেটি আসলে সময়ের সাথে সাথে কিন্তু এই বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে আমরা জানতে পেরেছি। আমি ফেনী শহর থেকে একটু দূরে রয়েছি, এই জায়গাটি মহিপাল থেকে একটি দূরে মোহাম্মদ আলী বাজার নামে এই জায়গাটি। আমি যে জায়গায় এখন হাঁটু পানিতে দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গায় কিন্তু এর আগে এই এলাকার মানুষ বলছিলেন যে গেল 15-20-25 বছরে এখানে এত পানি আসলে ওঠেনি, এবারই এরকম পানি তারা দেখছেন। এবং আমি যদি আপনাকে দেখাতে চাই, আমার এই রাস্তাটি ধরে পুরো রাস্তায় কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে হাঁটু পানি, এবং যত দূর দেখা যায় ততই কিন্তু পানি বেড়েছে, অর্থাৎ কোমর পানি পেরিয়ে মানুষ কিন্তু তাদের বাসাবাড়ির যে জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র, সেগুলো নিয়ে বের হয়ে নিরাপদ আশ্রয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। আমরা কথা বলেছি এখানকার অনেক মানুষের সাথে, তারা যেটি বলছিলেন যে তাদের বাড়িঘর একেবারে তলিয়ে গিয়েছে এবং তাদের যে মূল্যবান জিনিসপত্র সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং একটি বিষয় বলে রাখি যে আশ্রয় কেন্দ্র এই অঞ্চলে কিন্তু খুব একটা চোখে পড়েনি। আমাদের একটি আশ্রয় কেন্দ্র এবং কিছু উঁচু স্থানে দুটো স্কুল দেখেছি, সেখানে কিছু মানুষকে আমরা সহজে আশ্রয় নিতে দেখেছি বিভিন্ন মালপত্র নিয়ে। আমরা দেখেছি যে গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়েও কিন্তু অনেকে বাড়ি থেকে বেরিয়ে এসেছে নিরাপদে জায়গা যাওয়ার জন্য। আরেকটি বিষয় বলে রাখি যে ফেনী শহরেও কিন্তু পুরো শহর কিন্তু প্লাবিত হয়েছে আমরা যেটি জানতে পেরেছি, এবং ফেনী শহরের আশেপাশের জায়গাগুলো নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে, সময় যত গড়াচ্ছে তত। একটি বিষয় জানিয়ে রাখি যে 3 দিন ধরে প্রবল বর্ষণ চলছে, তার সঙ্গে কিন্তু ভারতের যে পানি ছেড়ে দেওয়ার যে বিষয়টি রয়েছে, এই দুটো বিষয়ের ফলেই কিন্তু এই যে ফেনী নদী এবং যে মুহুরী নদী রয়েছে, এই নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে আমরা জানতে পেরেছি। এবং এখানকার মানুষও বলছিলেন ফেনী নদীর যে ফেনী এবং মুহুরী নদীর যে পানি গত 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহমান রয়েছে বলেই এই যে পানি ওঠার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষকে। আপনি হয়তো ছবিতে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন বয়সী মানুষ তারা কিন্তু নিরাপদে যাওয়ার জন্য বিভিন্ন মালপত্র নিয়ে কিন্তু বেরিয়েছে, এবং কোমর পানি, গলা পানি পর্যন্ত পেরিয়ে তারা কষ্ট করে বিভিন্ন নারী, শিশু সবাইকে আমরা দেখেছি এই পানি পেরিয়ে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে তাদেরকে কোনো ধরনের এখন পর্যন্ত এখানে সহায়তার যে বিষয়টি, সেটি এই এলাকায় পর্যন্ত সহায়তার কোনো তারা সহায়তা পাননি। এবং অন্যান্য যে এলাকাগুলোতে আমরা আজকে জানতে পেরেছি যে দুর্যোগ মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে যে মোট প্রায় 1500টিরও বেশি আশ্রয় কেন্দ্র, এবং সেই আশ্রয় কেন্দ্রে 75,000 মানুষকে তারা আশ্রয় দিয়েছেন। এর বাইরে 7,000-এরও বেশি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে আনুষ্ঠানিক হিসাবটি দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তার বাইরেও কিন্তু অনেক মানুষ, অনেক গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতির শিকার তারা হয়েছে, এটি আমরা জানতে পেরেছি। এবং এই এলাকার মানুষ বলছিলেন যে তারা এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি সহায়তা পাননি এবং ত্রাণ কার্যক্রমও এই এলাকায় আসেনি। তবে সময়ের সাথে সাথে তারা বলছেন যে পরিস্থিতি আরও বেশি অবনতি হওয়ার আগেই তারা যেন সেই সরকারি সহায়তা পান এবং উদ্ধার কার্যক্রমে যেন সরকারি বিভিন্ন সংস্থা তাদেরকে সহায়তা করে, এই দাবিটি তারা করছিলেন। তো ফেনীর বন্যা পরিস্থিতির এই ছিল আমার কাছে সবশেষ। গালিব, এই দৃশ্য সত্যি খুব কষ্টদায়ক, যে বন্যার পানি মানুষকে আরো, তাদের জীবন আরো বেশি দুর্বিষহ করে তুলেছে, সেই কথাই জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে বৃষ্টি আর জোয়ারের পানিতে চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই, ফটিকছড়ির লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমার সঙ্গে সহকর্মী হোসাইন জিয়াদ। কি অবস্থা? আমরা ফেনীর খবর জানছিলাম, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে এখন বলা হচ্ছে ফেনীকে, কিন্তু মিরসরাই, সীতাকুণ্ড কিংবা ফটিকছড়ি ওই এলাকার বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন?
গালিব, মিরসরাই যেটি বলছিলেন যে চট্টগ্রাম জেলা ফেনীর একেবারে লাগোয়া জেলা এবং একেবারে ফেনীর সাথে লাগানো যে উপজেলাটি সেটি মূলত মিরসরাই উপজেলা। ফলে ফেনীতে যে পরিমাণ পানি তার চাইতে কোনো অংশেই কম নয় মিরসরাই যেই লাগোয়া উপজেলাগুলো আছে সেই জায়গাগুলোতে। আমি আছি এখন মিরসরাইয়ের যে 12 নং খৈয়াছড়া ইউনিয়ন, সেই ইউনিয়নের একটি গোভানিয়া একটি গ্রাম। এই গ্রামেও আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে হাঁটু থেকে কোমর পানিতে ডুবে আছে এই গ্রামটি। এখানকার লোকজনের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে বৃষ্টিতে গত 4 দিনেরও বেশি সময় ধরে পুরো গ্রাম এবং এখানে আশেপাশে বেশ কয়েকটি গ্রাম এভাবে পানিতে ডোবা এবং হাঁটু থেকে কোমর পানি। বৃষ্টি যদি বাড়ে তখন একেবারে কোমরেরও বেশি পানি হয়ে যায় এই গ্রামটিতে। এবং ক্ষতির কথা যদি বলি, এই এলাকাটি সহ আশেপাশের এলাকায় যে বাড়িগুলো রয়েছে, অন্তত এই গ্রামে 300টি বাড়ি, সবার আসবাবপত্র থেকে শুরু করে ফসলি জমি, পুকুর থেকে শুরু করে একেবারে রান্নাবান্নাও একেবারে সবার বন্ধ। চট্টগ্রাম নগরীর থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত যে গ্রামগুলো আছে, উপজেলা কেন্দ্রিক যে গ্রামগুলো, সেই গ্রামগুলো পুরোটাই আসলে এখন বলা যায় যে প্লাবিত। আমরা জেলা প্রশাসনের যে হিসাব সেটি যদি বলি, যে এখানকার যে 3টি উপজেলার কথা বলা হলো, তার বাইরে রাউজান উপজেলা সহ প্রায় এখানকার 31টি ইউনিয়নের 20,000 মানুষ এখন পানিবন্দী জীবন কাটাচ্ছেন গত 4 থেকে 5 দিন ধরে এবং পানির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে এখনো পর্যন্ত। এর মধ্যে প্রায় 95,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং বলছেন যে প্রায় 232টির মতো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, 123টির মতো মেডিকেল টিম কাজ করছে। আপনি নিশ্চয়ই দেখছেন গ্রামীণ একটি বাড়ির চিত্র, এটি বাড়ির ঠিক উঠোনের যে জায়গাটি থাকে সেটি দেখতে পাচ্ছেন এবং উঠোন পেরিয়ে ঘরের ভেতরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পানি ঢুকে পড়েছে। এবং আমরা এর আগে এসেও একটু আগে এখানে এসেছিলাম, দেখলাম যে যারা ঘরে আছেন তারা রাত দিন 24 ঘন্টা আসলে পানি সেচ দেওয়ার চেষ্টা করছেন, ঘর থেকে বের করার চেষ্টা করছেন পানি, এবং সবাই মিলে কেউ কেউ পরিবারে থাকছেন দিনের বেলায় এবং রাত বা সন্ধ্যা নামলেই তারা আশ্রয়কেন্দ্র কিংবা আশেপাশে যে আত্মীয় স্বজনের বাড়ি আছে সেখানে চলে যাওয়ার চেষ্টা করছেন। আর এখান থেকে তারা বলছিলেন যে রাতে যদি থাকতে হয়, আজকে 2 দিন ধরে তাদের আসলে ঘুমানোরও উপায় নেই, তারা যদি এখানে থাকেন তাহলে খাটের উপর কোনো রকম করে তারা এখানে থাকছেন। এবং চট্টগ্রামে যে হালদা নদীর পানি কিন্তু বিপদসীমার একেবারে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে ফটিকছড়ি যে জায়গাটি এবং ফটিকছড়ির সাথে রাউজান হাটহাজারি, সেখানে বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আরেকটি বিষয়, কাপ্তাই বাঁধ রয়েছে, কাপ্তাই বাঁধেও এখন মাত্র আর 5 ফিট বাকি আছে বিপদসীমার, সেটি যদি হয় তাহলে কাপ্তাই বাঁধও হয়তো খুলে দেয়া হতে পারে। সব মিলিয়ে আসলে বেশ বিপর্যস্ত বন্যায় এবং বৃষ্টির পানিতে পুরো চট্টগ্রাম বিভাগেই বলা যায় এক ধরনের বিপর্যস্ত অবস্থায় আছে। গালিব, আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 8 জেলার নিম্নাঞ্চলে এখন পানির নিচে দুর্বিষহ জীবন পার করছেন সেখানকার মানুষেরা। সেই খবরই জানছিলাম সহকর্মী হুসাইন জিয়াদের কাছ থেকে। দেখছেন এখন বিকেল। আমরা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যার পরিস্থিতির আরও খবর জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুল সঞ্চয়। এর আগের সংবাদে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন, যেমনটা দেখছিলাম তেমনই রয়েছে বন্যা পরিস্থিতি। আপনার পেছন দিয়ে যেভাবে নদীর পানি যেভাবে ছুটে চলেছে, কি অবস্থা বন্যা পরিস্থিতির? সবশেষ এখন কি পানি কি কোনোভাবে কি কমার কি কোনো সম্ভাবনা দেখছেন? ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি কিন্তু অবনতির দিকেই যাচ্ছে। আজকে আমরা দুপুরের পর থেকে নতুন করে কোনো গ্রাম প্লাবিত হওয়ার খবর না পেলেও কিন্তু আসলে ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমে অবনতির দিকে যাচ্ছে। অর্থাৎ আজকে দুপুরের পর থেকে নতুন করে কোনো গ্রাম প্লাবিত না হলেও কিন্তু আখাউড়ার হাওড়া নদীর উপর 2টি বাঁধ ভেঙে যাওয়ার ফলে আসলে উজান থেকে কিন্তু আরো প্রচুর বেগে কিন্তু আসলে পানি প্রবেশ করছে লোকালে, যার ফলে আসলে এখন কিন্তু এটি কিন্তু বন্যা কিন্তু আসলে অবনতির দিকে যাচ্ছে। আমরা আসলে কথা বলেছিলাম এখানকার যারা বন্যা কবলিত যে এলাকার মানুষজন আছেন, বিশেষ করে আমি এখন আছি আখাউড়ার আড়িয়ল এলাকায়। এখানে আজকে সকাল 5:30টার দিকে এই কর্নেল বাজার এলাকার যে হাওড়া নদীর যে বাঁধটি আছে সেই বাঁধটি কিন্তু প্রবল পানির বেগে কিন্তু বাঁধটি ভেঙে যায় এবং আজকে সকালে কিন্তু আসলে তারা অনেকেই কিন্তু একেবারে হতভম্ব হয়ে পড়ছেন। আসলে তারা জীবন বাঁচানোর জন্য কিন্তু তাদের আসলে দায় হয়ে পড়েছিল। তারা আসলে যেভাবে পেরেছেন আসলে ঘরের সব জিনিসপত্র ফেলে রেখে কিন্তু তারা
উজানের দিকে তারা উঠে পড়েন। তবে তারা যদি বলছেন যে আসলে এই পানি করে কিন্তু তাদের ঘরের যে আসবাবপত্র আছে এবং অন্য দেশের জিনিসপত্র আছে সেগুলো কিন্তু ভেসে গেছে। একটু জেনে রেখে আজকে দুপুর নাগাদ এই এলাকাতে এসেছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানিয়েছেন যে আসলে আখাউড়ার এখন পর্যন্ত প্রায় 5,000-এরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং এবং এই মানুষজনকে উদ্ধার করার জন্য সেনাবাহিনীকেও যুক্ত করা হয়েছে। এছাড়া বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ সহায়তা কার্যক্রম তারা চালাচ্ছেন। তিনি যদি বলছেন যে এখন পর্যন্ত তারা 15 টন চাল এবং 5 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা তারা দুর্গত এলাকার মানুষদেরকে তারা দিয়েছেন। আরেকটু তথ্য দিয়ে রাখি যে আসলে এখন পর্যন্ত কিন্তু প্রায় 56টির মতো কিন্তু আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে কোনো আশ্রয় কেন্দ্রে কিন্তু আসলে খুব বেশি পরিমাণ মানুষজন কিন্তু আশ্রয় নেয়নি এবং এটি কিন্তু আসলে একটি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এখানকার মানুষদের জন্য। তবে প্রশাসন বলছে যে আসলে তারা সব মানুষকে তারা পর্যায়ক্রমে তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবেন। তো আমার কাছে এই ছিল আখাউড়া থেকে বন্যা পরিস্থিতি সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আইজুল সঞ্চয়। এদিকে মৌলভীবাজারে বিপদ সীমার উপর দিয়ে বইছে মনু নদীর পানি। এর মধ্যে ধলাই ও মনু নদীর বাঁধ ভেঙে পানিবন্দী লক্ষাধিক মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের পশ্চিম বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম.এ. হামিদ। পুরো দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আমরা যতটুকু সহকর্মীদের কাছ থেকে জানতে পারছি যে পরিস্থিতি খারাপের দিকে, কিন্তু এর মোকাবেলা করার জন্য যেরকম দুর্গতদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া কিংবা তাদের কাছে ত্রাণ পৌঁছানো, এই বিষয়গুলোর কি কোনো উন্নতি হয়েছে? এলাকায় আমার পিছনেই দেখতে পাচ্ছেন মনি নদী একদম টইটম্বর অবস্থায় ভরপুর হয়ে উঠেছে এবং আমার পিছনে অপর দিকে যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একবারে পানিতে নিমজ্জিত, অর্থাৎ ঘরের চালের মধ্যে পর্যন্ত পানি লেগে গিয়েছে। অনেকগুলা ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি যদি এই মুহূর্তে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির কথা বলি তাহলে সেটা হচ্ছে যে এই মুহূর্তে মৌলভীবাজার চাঁদনীঘাট মনু নদীর পয়েন্টে 119 সেন্টিমিটার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা এখন থেকে 3 ঘন্টা আগে অর্থাৎ 12টায় ছিল 118 সেন্টিমিটার, অর্থাৎ 3 ঘন্টায় 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মনু নদী রেলওয়ে ব্রিজ এলাকায় সেটা 85 সেন্টিমিটারে বিপদ সীমার উপর দিয়ে ছিল এবং সেটা নেমে গিয়ে 3 ঘন্টায় 10 সেন্টিমিটার নেমে গেছে, যেটা 75 সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যত সময় যাচ্ছে তত আস্তে আস্তে করে পানি নিচের দিকে যাচ্ছে এবং নিচের দিকে পানি একটু বাড়তে শুরু করেছে। যদি ভারতে বা উজানে বৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 ঘন্টা বা 6 ঘন্টা সময় পেলে মৌলভীবাজারে পানি নামতে শুরু করবে। কাল রাতে কিন্তু মৌলভীবাজার শহরের বাসিন্দারা নির্ঘুম রাত কাটিয়েছেন, কারণ গতকালকে রাত 3:30টার দিকে 131 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি উঠে গিয়েছিল এবং এতে করে বেশ কিছু দোকানপাটে পানি ঢুকে গিয়েছিল এবং যে দেয়াল ছিল সেটা টপকে কিছুক্ষণ পরে হয়তো পানি লোকালয়ে ঢুকতে শুরু করতো। এতে করে প্রচুর সমস্যার মধ্যে লোকজন পড়তেন এবং আতঙ্কের মধ্যে ছিলেন। সার্বিক জেলার পরিস্থিতি বন্যার হচ্ছে যে দলয় নদীর পানি বিপদ সীমার 2 সেন্টিমিটার কমে গিয়ে 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদীর পানি 2 সেন্টিমিটার বেড়ে গিয়ে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুড়ি নদীর পানি 1 সেন্টিমিটার বেড়ে গিয়ে 3 ঘন্টা 194 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু নদী ভাঙ্গন দেখে দিয়েছে। মনু নদীতে যেখানে গতকালকে পর্যন্ত 4টি স্থানে ভাঙ্গন ছিল, এটা আজকে বেড়ে গিয়ে রাজনগরে 6টি স্থানে এবং কুলাউড়ার 3টি স্থানে ভাঙ্গন দিয়ে 9টি স্থানে ভাঙ্গন শুরু হয়ে লোকালয়ে পানি ঢুকে লোকজন প্লাবিত হচ্ছেন। অপরদিকে ধলাই নদীর 8টি স্থানে পানি ঢুকে গিয়ে সেখানে লোকজন পানিবাহিত হয়ে পড়েছেন এবং এই মুহূর্তে জেলার 37টি ইউনিয়ন এবং পৌরসভা মিলিয়ে 1,22,687 জন লোক পানিবন্দী রয়েছেন এবং 16টি আশ্রয় কেন্দ্রে 4,325 জন লোক আশ্রিত রয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সর্বশেষ। গালিব। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এম.এ. হামিদ। দেখছেন এখন বিকেল। এদিকে বাংলাদেশের বন্যা ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে নয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাই কমিশনার প্রণব ভার্মা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী দেবরাজ দেব, আমার সঙ্গে ইতিমধ্যেই তিনি সরাসরি যুক্ত হয়েছেন। দেবরাজ, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। ডুম্বুর বাঁধ এই বন্যার জন্য দায়ী নয়, এটা ভারত থেকে বলা হচ্ছে, কিন্তু ঘটনা যে এরকম ঘটতে পারে এই ব্যাপারে কি কোনো পূর্বাভাস বাংলাদেশকে দেওয়া হয়েছিল? কি বললেন হাই কমিশনার প্রণব ভার্মা?
গালিব, আসলে হাইকমিশনার প্রণব বর্মা কিন্তু এখনো আসলে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করছেন এই আপনার রাষ্ট্রীয় যে অতিথি ভবন যমুনা সেখানে। তো এইখানে কিন্তু কিছুক্ষণ আগে আপনার উপদেষ্টা পরিষদের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠক শেষে যে বন পরিবেশ উপদেষ্টা ডক্টর সৈয়দা রিজওয়ানা তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা আসলে উপদেষ্টা পরিষদের তরফ থেকে কিন্তু প্রধান উপদেষ্টা ভারতীয় হাইকমিশনের কাছে জানতে চাইবে। আপনি বলছিলেন যে ভারতের পররাষ্ট্র অধিদপ্তর কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে এই বাঁধের কারণে কিন্তু ডুমরু বাঁধের কারণে কিন্তু আসলে যে বন্যা পরিস্থিতির অবনতি সেটি হওয়ার কিন্তু পরিস্থিতি নেই, তবে সেই ব্যাপারে তারা জানতে চাবে আসলে সেই কারণটা আসলে কতটা তাদের কাছে যুক্তিযুক্ত সেই ব্যাপারটা নিয়ে কিন্তু সেখানে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং আলোচনা আর কিছুক্ষণ পরেই হয়তো শেষ হয়ে যাবে এবং তারপরে হয়তো আমরা সেই ব্যাপারে আসলে খোলাখুলি যে কথাগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো এমনটাই মনে করছি। এছাড়া কিন্তু উপদেষ্টা পরিষদের আরেকজন উপদেষ্টা যিনি হচ্ছেন নাহিদ ইসলাম তিনি কিন্তু গণমাধ্যমে কিন্তু যেটা বলেছেন যে আসলে তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে ভারত সরকার আসলে আগাম কোনো আসলে সতর্কতা দেয়নি এবং সেই ক্ষেত্রে আসলে পূর্ব প্রস্তুতির যে অভাব সেটি কিন্তু পরিলক্ষিত হয়েছে বন্যা কবলিত এলাকাগুলোতে এবং সেই প্রেক্ষাপটে কিন্তু তিনি একটি আহ্বানও জানিয়েছেন যে সাধারণ মানুষ যেভাবে আসলে এই বিগত বেশ কিছুদিন যাবৎ তাদের অধিকারের আদায়ের দাবিতে যেভাবে রাস্তায় নেমে এসেছে সেই পরিস্থিতিতে কিন্তু তিনি আহ্বান করেছেন যে সাধারণ মানুষ যেন সেই সমস্ত দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ান এবং সেখানে যাদের যে ধরনের সহযোগিতা দরকার সেই সহযোগিতাটা যেন সাধারণ মানুষকে করা হয় এমনটা কিন্তু আহ্বান জানিয়েছেন এবং তিনি আরেকটি কথা বলেছেন যেটি হচ্ছে যে ভারত সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে পরবর্তীতে সময়ে দুদেশের সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে দুদেশের জনগণের যে আসলে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করেই আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বজায় রাখার কিন্তু আহ্বান জানিয়েছে উপদেষ্টা নাহিদ। তো আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ এই তথ্য ছিল আর হয়তো কিছুক্ষণ পরেই রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে আমরা হয়তো জানতে পারবো যে আলোচনার আসলে মুখ্য যে বিষয়গুলো এবং ভারতের যে উত্তর সেই উত্তরটা আমরা জানতে পারবো। গালিব, বাংলাদেশে ভারত যৌথ নদীর 50টির উপরে নদীর উপরে রয়েছে ভারতে বাঁধ এবং বিভিন্ন সময় বন্যা যখনই হয় তখন এই বিষয়গুলো প্রশ্ন ওঠে। এই বিষয় নিয়েই ভারতীয় হাইকমিশনার প্রণব সাহা দেখা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেবরাজ দেব। 3 মাসে চতুর্থবারের মতো প্লাবিত হয়েছে রাঙামাটি। বৃষ্টিপাত অব্যাহত থাকায় দুর্ভোগ দীর্ঘ হচ্ছে বাঘাইছড়ি নির্মাঞ্চলের হাজার হাজার মানুষের। প্লাবিত হয়েছে 30টি গ্রাম। এনে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং দুর্গত এলাকায় সহায়তার কোনো এখন পর্যন্ত কোনো কিছু নজরে পড়েছে কিনা? গালিব, আপনি জানেন যে এই বর্ষা মৌসুম এলেই পাহাড়ে যেমন পাহাড় ধসের আশঙ্কা থাকে, একই সঙ্গে জলাবদ্ধতার কারণে যে রাঙামাটির যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো আসলে জলাবদ্ধতা তৈরি হয় এবং সেটা বন্যা পরিস্থিতি তৈরি করে। আমি একটা তথ্য বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই চলতি বছরে এই উজান থেকে নেমে আসা ঢল এবং বৃষ্টিপাতের কারণে 4 দফা এই জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছিল। এর মধ্যে গত 29শে জুন এবং এই 28শে জুলাই এবং এই চলতি মাসের যে 3 আগস্ট এবং সর্বশেষ গতকাল এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জলাবদ্ধতার কারণে। এখানে একটি বিষয় বলে রাখি যে এই অবস্থায় আসলে বাঘাইছড়িতে 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে এর মধ্যেই 24টি আশ্রয় কেন্দ্রে 485টি পরিবারের 1820 জন মানুষ এখানে আশ্রয় নিয়েছেন। তাদের যে সেখানকার যে স্থানীয় প্রশাসন আছে তারা সেই সার্বক্ষণিকভাবে এই মানুষগুলো খোঁজ খবর রাখছেন। আরো যারা এই মানুষ এই বন্যা দুর্গতার অবস্থা তৈরি হয়েছে সেখানে যারা বসবাস করছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। একটুখানি বলে রাখি যে এই মানুষগুলোর যারা বন্যা দুর্গতার অবস্থায় পড়েছেন তাদের জন্য ইতিমধ্যে 30 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে যারা আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছেন তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই ছিল বাঘাইছড়ি বন্যা পরিস্থিতির সবশেষ। গালিব, রাঙামাটির বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। দুর্গত এলাকা ফেনীর মহিপালে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, তিনি আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন।
সাজিদ, কি অবস্থা ফেনীর? আপনি গিয়ে কি দেখতে পাচ্ছেন, বিশেষ করে যে এলাকাগুলো শহর থেকে দূরে বন্যার পানির কারণে আরো বেশি দুর্গম হয়ে উঠেছে, সেই এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে পৌঁছতে পেরেছে কিংবা ত্রাণ সহায়তা কি তাদের কাছে পৌঁছাতে পেরেছে? গালিব, ফেনী সহ এই অঞ্চলের 8টি জেলার যে বন্যা পরিস্থিতির বিষয়ে আপনি বলছিলেন, সেটি আসলে সময়ের সাথে সাথে কিন্তু এই বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে আমরা জানতে পেরেছি। আমি ফেনী শহর থেকে একটু দূরে রয়েছি, এই জায়গাটি মহিপাল থেকে একটি দূরে মোহাম্মদ আলী বাজার নামে এই জায়গাটি। আমি যে জায়গায় এখন হাঁটু পানিতে দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গায় কিন্তু এর আগে এই এলাকার মানুষ বলছিলেন যে গেল 15, 20, 25 বছরে এখানে এত পানি আসলে ওঠেনি, এবারই এরকম পানি তারা দেখছেন। এবং আমি যদি আপনাকে দেখাতে চাই, আমার এই রাস্তাটি ধরে পুরো রাস্তায় কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে হাঁটু পানি, এবং যত দূর দেখা যায় ততই কিন্তু পানি বেড়েছে, অর্থাৎ কোমর পানি পেরিয়ে মানুষ কিন্তু তাদের বাসাবাড়ির যে জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র, সেগুলো নিয়ে বের হয়ে নিরাপদ আশ্রয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। আমরা কথা বলেছি এখানকার অনেক মানুষের সাথে, তারা যেটি বলছিলেন যে তাদের বাড়িঘর একেবারে তলিয়ে গিয়েছে এবং তাদের যে মূল্যবান জিনিসপত্র সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং একটি বিষয় বলে রাখি যে আশ্রয় কেন্দ্র এই অঞ্চলে কিন্তু খুব একটা চোখে পড়েনি। আমাদের একটি আশ্রয় কেন্দ্র এবং কিছু উঁচু স্থানে দুটো স্কুল দেখেছি, সেখানে কিছু মানুষকে আমরা সহজে আশ্রয় নিতে দেখেছি বিভিন্ন মালপত্র নিয়ে। আমরা দেখেছি যে গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়েও কিন্তু অনেকে বাড়ি থেকে বেরিয়ে এসেছে নিরাপদে জায়গা যাওয়ার জন্য। আরেকটি বিষয় বলে রাখি যে ফেনী শহরেও কিন্তু পুরো শহর কিন্তু প্লাবিত হয়েছে আমরা যেটি জানতে পেরেছি, এবং ফেনী শহরের আশেপাশের জায়গাগুলো নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে, সময় যত গড়াচ্ছে তত। একটি বিষয় জানিয়ে রাখি যে 3 দিন ধরে প্রবল বর্ষণ চলছে, তার সঙ্গে কিন্তু ভারতের যে পানি ছেড়ে দেওয়ার যে বিষয়টি রয়েছে, এই দুটো বিষয়ের ফলেই কিন্তু এই যে ফেনী নদী এবং যে মুহুরী নদী রয়েছে, এই নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে আমরা জানতে পেরেছি। এবং এখানকার মানুষও বলছিলেন ফেনী নদীর যে ফেনী এবং মুহুরী নদীর যে পানি গত 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহমান রয়েছে বলেই এই যে পানি ওঠার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার মানুষকে। আপনি হয়তো ছবিতে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন বয়সী মানুষ তারা কিন্তু নিরাপদে যাওয়ার জন্য বিভিন্ন মালপত্র নিয়ে কিন্তু বেরিয়েছে, এবং কোমর পানি, গলা পানি পর্যন্ত পেরিয়ে তারা কষ্ট করে বিভিন্ন নারী, শিশু সবাইকে আমরা দেখেছি এই পানি পেরিয়ে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে তাদেরকে কোনো ধরনের এখন পর্যন্ত এখানে সহায়তার যে বিষয়টি, সেটি এই এলাকায় পর্যন্ত সহায়তার কোনো তারা সহায়তা পাননি। এবং অন্যান্য যে এলাকাগুলোতে আমরা আজকে জানতে পেরেছি যে দুর্যোগ মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে যে মোট প্রায় 1500টিরও বেশি আশ্রয় কেন্দ্র, এবং সেই আশ্রয় কেন্দ্রে 75,000 মানুষকে তারা আশ্রয় দিয়েছেন। এর বাইরে 7,000-এরও বেশি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে আনুষ্ঠানিক হিসাবটি দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তার বাইরেও কিন্তু অনেক মানুষ, অনেক গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতির শিকার তারা হয়েছে, এটি আমরা জানতে পেরেছি। এবং এই এলাকার মানুষ বলছিলেন যে তারা এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি সহায়তা পাননি এবং ত্রাণ কার্যক্রমও এই এলাকায় আসেনি। তবে সময়ের সাথে সাথে তারা বলছেন যে পরিস্থিতি আরও বেশি অবনতি হওয়ার আগেই তারা যেন সেই সরকারি সহায়তা পান এবং উদ্ধার কার্যক্রমে যেন সরকারি বিভিন্ন সংস্থা তাদেরকে সহায়তা করে, এই দাবিটি তারা করছিলেন। তো ফেনীর বন্যা পরিস্থিতির এই ছিল আমার কাছে সবশেষ। গালিব, এই দৃশ্য সত্যি খুব কষ্টদায়ক, যে বন্যার পানি মানুষকে আরো, তাদের জীবন আরো বেশি দুর্বিষহ করে তুলেছে, সেই কথাই জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে বৃষ্টি আর জোয়ারের পানিতে চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই, ফটিকছড়ির লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত।